Assalamu alaikum. Welcome. Today we will be discussing about the diseases of the tonsils and adenoids. টনসিল এবং এডিনয়েড এদের রোগ নিয়ে আজকে আমরা আলাপ আলোচনা করব এবং সাধারণভাবেই টনসিল এডিনয়েড কানে পুজ পড়া নাকে দুইটা ফোঁটা দেয়া এটুকুই ছিল ইএনটি সার্জনদের টেরিটরি এক সময় এবং সবাই মনে করতো যে হয়তো নাকে একটা দুটো অপারেশন বা টনসিল অপারেশন কানে কিছু ড্রপ দেওয়াই ছিল ইএনটি সার্জনদের এবং এখনো হেড নেক ইএনটি বলতে ওই জিনিসটা দিয়ে অনেকে শুরু করে কিন্তু কিছু কিছু ইনস্টিটিউটেও এখনো এইটুকু প্র্যাকটিস রয়ে গেছে আসলে ইএনটি সাবজেক্টটা এখন অনেক বেশি এক্সটেন্সিভ এবং অনেক বেশি dedicated to give service to the lot of things. যাই হোক আমি আজকে টনসিল এবং এডিনয়েড সম্পর্কে একটু ধারণা দিতে চেষ্টা করব যেটুকু সাধারণত এমবিবিএস পরীক্ষায় প্রায়ই এটা নিয়ে আলাপ আলোচনা করা হয় এবং টনসিল তো একটা কেস থাকেই থাকে আইদার টনসিল অথবা এবং সাথে কানের একটা সিএসএম অথবা একটা ডেভিয়েটেড নার্ভাস সিস্টেম বা নাকের পলিপ এর সাথে একটা কানের এই থাকে কেস দুটো সাধারণত কাজে আমি টনসিল এবং এডিনয়েড নিয়ে কথা বলবো এবং স্পেশালি টনসিলের যে জিনিসগুলো আমাদের পরীক্ষার সময় খুব বেশি গুরুত্ব দেওয়া হয় এবং আলটিমেটলি আসলে ওই জিনিসগুলোই গুরুত্ব দেওয়া হয় যেগুলো মোটামুটি জানা থাকলে আমাদের রোগ ডায়াগনোসিস করা ট্রিটমেন্টের প্ল্যান করা অথবা কোন সময় স্পেশালিস্টের কাছে পাঠাতে হবে কখন নিজেরা ট্রিটমেন্ট করে কমপ্লিট করে জেনারেল প্র্যাকটিশনাররা বা অন্যান্য স্পেশালিস্টরাও চিকিৎসা কতটুকু পর্যন্ত করবেন এ ব্যাপারে আমরা একটু আলাপ আলোচনা করব প্রথমেই আমি ওয়েলডিয়ার্স রিং সম্পর্কে কথা বলবো ওয়েলডিয়ার্স রিং জিনিসটা হলো আমাদের গলার মধ্যে ফুডওয়ে এবং এয়ারওয়ের গেইটে আমাদের একটা লিম্ফয়েড টিস্যুর একটা গোল একটা চক্রের মতো একটা বেল্টের মতো আছে এবং এটার কোনো কোনো জায়গায় এগ্রিগেশন অফ লিম্ফয়েড টিস্যু ল্যাটারাল ফ্যারেঞ্জিয়াল ওয়ালে প্যালেটের মধ্যে দুইটা এগ্রিগেশন অফ লিম্ফয়েড টিস্যু যেগুলোকে আমরা প্যালাটাইন টনসিল বলি বা টনসিল বললে যা বুঝি আসলে অন্যান্য সবগুলোর নামও টনসিল সেখানে যেমন বেজ অফ দ্য টাঙ্গে যেটা থাকবে সেটার নাম হলো লিঙ্গুয়াল টনসিল দুই দিকে দুইটা প্যালাটাইন টনসিল এবং পোস্টেরিয়রলি নেজোফ্যারিংসে যেটা থাকবে এটার নাম হলো নেজোফ্যারেঞ্জিয়াল টনসিল অথবা এডিনয়েড একটা জিনিসটাকে এডিনয়েডস বলতে লোকজন বেশি পছন্দ করে যেহেতু মাল্টিপল ফোল্ডস অফ লিম্ফয়েড টিস্যু এখানে থাকে আর দুই দিকে যে দুটো স্টেশিয়ান টিউব আছে তার পিছনে একটা টিউবেল এলিভেশন আছে এই এলিভেশনটা সাধারণত লিম্ফয়েড টিস্যু দিয়ে হয়ে থাকে কাজে সেটাকে আমরা বলবো টিউবাল টনসিল এবং submucosal bands of lymphoid tissue forms a belt of circles যেটাকে বলা হয় ওয়েলডিয়ার্স রিং ওয়েলডিয়ার্স রিং এর এই কয়েকটা কম্পোনেন্ট নিয়ে তাহলে খুব সহজে আমরা যদি চিন্তা করি তাহলে দুই পাশে দুইটা টনসিল পোস্টেরিয়র মিড লাইনে একটা নাসোফ্যারিঞ্জিয়াল টনসিল অ্যান্টেরিয়র মিড লাইনে লিঙ্গুয়াল টনসিল আর দুই দিকে দুইটা টনসিলের পিছনে নাসোফ্যারিংস স্টেশিয়ান টিউবের ওখানে টিউবাল টনসিল এবং সাব ইপিথেলিয়াল লিম্ফয়েড band of lymphoid tissue constitutes the Welders ring. As a submucosal or subepithelial lymphoid collection, intestinal মধ্যে পেয়ার স্পেসেস পুরা এয়ার ফুডওয়ে এবং এয়ারের মধ্যে সাবএপিথেলিয়াল লিম্ফয়েড টিস্যু আছে ডিস্ট্রিবিউটেড কিন্তু কালেক্টেড হয়ে আমাদের এখানে এই টনসিল এবং এডিনয়েড লিঙ্গুয়াল টনসিল বা ওয়েলডিয়ার্স রিং এর কম্পোনেন্ট গুলোই আমাদের এখানে এবং এরা এদের মেইন ফাংশন কিন্তু অ্যান্টিজেন প্রেজেন্টেশন প্রোটেকশন এবং ফরেন বডিকে এনগালফ করে ফেলা এবং এই ফরেন বডিকে আমাদের ইমিউন সিস্টেমের কাছে প্রেজেন্ট করা যে এই ধরনের ফরেন বডি দ্বারা আক্রান্ত হলে বডি যেভাবে বোথ হিউমেরাল এবং সেলুলার রেসপন্স করবে সেটা এবং এটাই আমাদের এই রিজিয়নের জন্য খুব ইম্পর্টেন্ট যার কারণে লাইগেটমেন্ট টনসিল এডিনয়েড এবং ওয়েলডিয়ার্স রিং একটা অ্যানাটমিক্যাল ডিফারেন্স একদম মনে রাখতে হয় যে এই যে সাবএপিথেলিয়াল লিম্ফয়েড টিস্যু এডিনয়েড হোক টনসিল হোক টিউবাল টনসিল হোক বা লিঙ্গুয়াল টনসিল হোক বা সাবএপিথেলিয়াল ফেয়ার স্পেসেস জাতীয় টনসিলের এগ্রিগেটেড টিস্যু থাকুক তাদের সাথে আমাদের শরীরের ভিতরে যে নিউমেরাস লিম্ফ নোডস আছে
স্প্লিন এবং লিম্ফ নোডস নিয়ে যে লিম্ফয়েড টিস্যুর একটা বড় ভান্ডার আছে, তাদের সাথে মেইন ডিফারেন্সটা কি। এবং এই যে লিম্ফ নোড, আমাদের শরীরে অলমোস্ট 800 থেকে 900 লিম্ফ নোডস আছে, বলা হয় 900 লিম্ফ নোডস, অফ হুইচ 300 লিম্ফ নোডস আর ইন দ্য হেড নেক রিজিয়ন, এবং ইন আইদার সাইড দেয়ার আর 150 লিম্ফ নোডস। কাজে এদের সাথে কি ডিফারেন্স, গ্রস ডিফারেন্স কি? কয়েকটা ডিফারেন্স কিন্তু অনেক সময় আমরা হুট করে জিজ্ঞেস করে ফেলি এবং কখনো এসএকিউতে চলে আসে। কেমন? একটা হলো পজিশন, একটা বললাম আমরা ডিপ টিস্যুতে থাকে লিম্ফ নোডস, সাবইপিথেলিয়ালি থাকে টনসিল। কাজে এটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই জন্য যে ইপিথেলিয়াম থেকে, সারফেস থেকে লিম্ফ নোড সরাসরি কোনো অ্যান্টিজেন পায় না, কাজে অ্যান্টিবডি তৈরি করার জন্য। কাজে তাকে ব্লাড সার্কুলেশন দিয়ে তার কাছে প্রেজেন্ট করলে সে এটা পায়। কিন্তু টনসিলস, এডিনয়েডস, এই ওয়েল্ডার্স রিং এর কম্পোনেন্টসরা এবং ইপিথেলিয়াল লিম্ফয়েড টিস্যু যা আছে, সব এই টিস্যুকে সরাসরি অর্গানিজমকে, অ্যান্টিজেনকে ইন দ্য ফর্ম অফ যে ফর্মে থাকুক তা সেটা পেয়ে যায়। আর লিম্ফেটিক চ্যানেলের কথা বললে, যে প্রত্যেকটা লিম্ফ নোডের মধ্যে একটা অ্যাফারেন্ট এবং ইফারেন্ট চ্যানেল আছে, কিন্তু টনসিলের অ্যাফারেন্ট চ্যানেল যেহেতু সরাসরি ওরা রিসিভ করে, সেই জন্য কোনো অ্যাফারেন্ট চ্যানেল নাই, দে হ্যাভ অনলি ইফারেন্টস। ইফারেন্ট টনসিল থেকে চলে যাবে লিম্ফ নোডের মধ্যে, এবং টনসিলার লিম্ফ নোড বা যেগুলো ডায়াগনস্টিক লিম্ফ নোড ইজ ভেরি পপুলার, ভেরি কমন, আমরা সবাই জানি সেখানে যাবে। হিস্টোলজিক্যালি আমরা যখন এটাকে কাটি, টনসিলের দেখা যায় যে এখানে মেডালা এবং কর্টেক্স এরকম স্ট্রাকচার নাই, এখানে হলো লিম্ফেটিক ফলিকলস। আর লিম্ফ নোডের মধ্যে সেন্টারি মেডালা, বাইরে কর্টেক্স, একটা ক্যাপসুল, সাব ক্যাপসুলার সাইনাসেস, এরকম এদের স্ট্রাকচারটা এরকম। ক্রিপ্টস, টনসিলের মধ্যে 12টা থেকে 15টা ক্রিপ্ট থাকে। ক্রিপ্ট মানে ডিপ্রেশনস, খনির মতো ছোট 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 গর্ত। এবং এই রিলেশনে আমরা বলে রাখবো যে একটা ক্রিপ্ট হলো যেটা রিপ্রেজেন্ট দি এমব্রায়োনিক রেমনেন্ট, এবং এটা অলমোস্ট 2/3 অফ দি ডিস্টেন্স অফ দি টনসিলার টিস্যু ট্রাভার্স করে। যেই মানে আমরা যেটাকে বলতাম যে ফ্যারিঞ্জিয়াল টনসিলের যে আমাদের ব্রাঙ্কিয়াল পাউসেস থেকে, ব্রাঙ্কিয়াল পাউস থেকে যে তৈরি হলো, এটা সেকেন্ড ব্রাঙ্কিয়াল পাউস, এবং ফার্স্ট ব্রাঙ্কিয়াল পাউস থেকে স্টেশন টিউব তৈরি হয়, সেকেন্ড ব্রাঙ্কিয়াল পাউস থেকে পাউসের অ্যারাউন্ডে লিম্ফয়েড টিস্যু জমা হয়ে টনসিল ডেভেলপ করে। কাজে ওইটা হলো এই এমব্রায়োনিক পার্টটা হলো আমাদের ক্রিপ্টা ম্যাগনা, দি ডিফেস্ট অফ দি ক্রিপ্টস। ছোট ছোট এখানে ক্রিপ্ট থাকে। আমরা এটা নিয়েও আরো একটু আলাপ করব যে এটার মধ্যে যখনই একটু ইনস্পেসিয়েটেড পাস বা এমনি ড্যাব্রিজ জমে থাকে, কখনো কখনো ড্যাব্রিজ জমাটা কিন্তু একটা ইউজুয়াল ব্যাপার, এবং এটাকে অনেক সময় ডিজিজ বলে মানুষ আমাদের কাছে কনসালটেশনের জন্য আসে। ঘন্টার পর ঘন্টা চেম্বারে বসে থেকে ডাক্তারকে টাকা দিয়ে যায়, শুধু বুঝে যায় যে ঘটনাটা কি, এটাকে মারাত্মক রোগ ভয় পায়, আসলে কোনো রোগ না। কাজেই লিম্ফ নোডের মধ্যে কোনো ক্রিপ্ট থাকে না। আর টনসিলের বা এডিনয়েডসের এদের কোনো ক্যাপসুল থাকে না, একটা ইনকমপ্লিট ক্যাপসুল থাকে টনসিলের, যেটা এটা টনসিলার ব্যাড হুইচ ইজ ফর্মড বাই দ্য সুপিরিয়র কনস্ট্রিক্টর মাসেল এবং স্টাইলোফারেঞ্জিয়াস মাসেল। ওই ওখানে ওটার উপরে একটা কভারের মতো থাকে, সেটা হলো যখন টনসিলার ব্যাড যেখানে, সেখানে একটু পার্শিয়াল ক্যাপসুল থাকে, কিন্তু টনসিলার সারফেস যেটা সাবইপিথেলিয়াল, এই সারফেসে কোনো ক্যাপসুল থাকে না, কাজে এটার কোনো কমপ্লিট ক্যাপসুল নেই, একটা ইনকমপ্লিট ক্যাপসুল। এবং লিম্ফ নোড ইজ কমপ্লিটলি ক্যাপসুলেটেড, তার সাব ক্যাপসুলার সাইনাস আছে। এই যে কয়েকটা পয়েন্ট, একটা হলো সাবইপিথেলিয়াল লোকেশন, আর একটা রেফারেন্ট আছে, ইফারেন্ট আছে লিম্ফ নোডের, তারপরে লিম্ফ নোডের মেডালা আছে, কর্টেক্স আছে, এবং লিম্ফ নোডের মধ্যে ক্রিপ্ট নাই, টনসিলের মধ্যে ক্রিপ্ট আছে, এবং এটা একটা ক্যাপসুল আছে। যে কোনো টনসিল বা লিম্ফ নোড যে কোনো একটা স্ট্রাকচার কথা খেয়াল করলেই এখানে কি আছে ওখানে কি আছে বোঝা যায়। এবং এখানে আমরা এই ডিফারেন্সটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ফর দেয়ার ফাংশন এজ ওয়েল এজ দেয়ার স্ট্রাকচার, এবং they are the bodyর immune and protecting system of the body effectively কাজ করার জন্য এটা। এবং একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হলো যে আমরা এই রিলেশনে আমাদের এই যে স্প্লিন হলো সবচেয়ে বড় লিম্ফেটিক অর্গান, যদিও লিভারটাও লিম্ফেটিক অর্গান হিসেবে রোল প্লে করে এট দ্য বিগিনিং অফ দি লাইফ, এবং গ্রাজুয়ালি ওখান থেকে লিম্ফয়েড টিস্যু কমে যায়। আর আমরা সবাই আমাদের লিম্ফেটিক চ্যানেলের এই জিনিসটা আমি এক কথায় মনে করিয়ে দিলাম, সেটা হলো আমাদের সিস্টার্না কাইলিতে সমস্ত লোয়ার হাফ অফ দ্য বডি ইনক্লুডিং ডায়াফ্রামের নিচে সমস্ত লিম্ফেটিক টিস্যু, এবং লেফট হাফ অফ দ্য চেস্ট
এবং লেফট আপার আর্ম, লেফট নেক, লেফট হাফ অফ দ্য বডির এখানে যায়। রাইট হাফের জন্য রাইট একটা লিম্ফেটিক ডাক্ট আছে যেটা আলটিমেটলি ইন্টারনাল জুগুলার ভেইন এবং সাবক্লাভিয়ান ভেইনের জাংশনে আসা ভেইনের মধ্যে ঢুকে যায়। কাজে the lymphatic system drains and communicates directly into the venous system. আমরা টনসিলের অ্যানাটমি নিয়ে আরো একটু আলাপ করব, যেখানে টনসিল দুই দিকে দুটো থাকে। টু দ্য সারপ্রাইজ অফ দি টুডেজ অডিয়েন্স, আমি কথা বলবো যে পরীক্ষার সময় এরকম প্রশ্ন করেছি যে আমাদের গলায় টনসিল কয়টা। মানে এক্সামিনের কথাবার্তার ধরন দেখে এরকম সন্দেহ জেগেছে যে গলায় যে দুই দিকে দুইটা টনসিল আছে আদৌ উনি জানে কিনা। এবং উত্তর একটা এটাও পেয়েছি যে স্যার আমাদের টনসিল তো একটা। এবং আরো একটা কথা বলি এই রিলেশনে, আমরা আসবো পরবর্তীতে। আমরা যখন বলি যে টনসিল গুলো দেখতে কেমন, স্যার টনসিল আর এনলার্জড, এখানে কিন্তু টনসিলস আর এনলার্জড, অথবা টনসিল ইজ এনলার্জ হলে কারেক্ট হতো। আবার বলে টনসিলস ইজ এনলার্জ, এখানে প্লুরাল করে ইজ বলে কি করে জানি না। আমরা কিন্তু অনেক সময় জিজ্ঞেস করে ফেলি স্কুলে কোথায় পড়ছে, কলেজে কোথায় পড়ছে, কষ্ট পেয়ে জিজ্ঞেস করি এরকম। কাজে এরকম বিব্রতকর অবস্থার মধ্যে এক্সামিনিও পড়তে হয়, এক্সামিনারকেও পড়তে হয়। আমি সবাইকে বলবো যে এই সাধারণ গ্রামারগুলো যেন সবার মনে থাকে। দুটা টনসিল থাকে টনসিলের ফোসার মধ্যে, যেটা বিটুইন দ্য অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র ফসিয়াল ফিলার্স। অ্যান্টেরিয়র ফসিয়াল ফিলারের মধ্যে থাকে দি অ্যান্টেরিয়র ফসিয়াল ফিলার, ফ্যালাটোফ্যারিঞ্জিয়াস মাসেল, আর পোস্টেরিয়র ফসিয়াল ফিলারের মধ্যে থাকে গ্লোসোফ্যারিঞ্জিয়াস মাসেল। আফার এবং লোয়ার পোল থাকে টনসিলের, মিডিয়াল এবং ল্যাটারাল সারফেস থাকে, ক্রিপ্ট থাকে, অফিস ক্রিপ্টটা ম্যাগনা সবচেয়ে বড়, এবং এটা একটা বেড আছে, টনসিলার বেড বা টনসিলার ফোসা, যেখানে আমরা সুপিরিয়র এবং সুপিরিয়র কনস্ট্রিক্টর মাসেল এবং স্টাইলোফ্যারিঞ্জিয়াস মাসেল দিয়ে এটা তৈরি হয়। টনসিলের ব্লাড সাপ্লাই, ইটস এ হাইলি ভাস্কুলার অর্গান, যার কারণে টনসিল অপারেশন করার সময়ও ব্লিডিং হতো আগে অনেক, এখন অনেক কমে গেছে। এবং সিস্টেমের কারণে, ডেভেলপমেন্টের কারণে, ইনস্ট্রুমেন্টাল ফ্যাসিলিটির কারণে। আর সার্জারি করার সময় হয়, সাবসিকুয়েন্টলি পরবর্তীতে রিঅ্যাকশনারি হেমোরেজ হয় অপারেশনের পরে পরে, এবং সেকেন্ডারি হেমোরেজ হয় সাধারণত দেখা যায়। এটা একটা টাইম পিরিয়ড আছে। প্রাথমিকভাবে বললে এই যে অপারেশনের সময় যে ব্লিডিংটা হয় এটাকে আমরা বলি প্রাইমারি হেমোরেজ, আর অপারেশন করা শেষ করার থেকে 24 ঘন্টার মধ্যে যে ব্লিডিং হয় এটাকে বলি রিঅ্যাকশনারি হেমোরেজ। 24 ঘন্টার পরবর্তীতে যে ব্লিডিং হয় সেটাকে আমরা বলি সেকেন্ডারি হেমোরেজ। এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলাপ করব। টনসিলের ব্লাড সাপ্লাইয়ের মধ্যে সবচেয়ে বড় ব্লাড ভেসেল যেটা, সেটা টনসিলার ব্রাঞ্চ অফ দি ফেশিয়াল আর্টারি, সরাসরি এটা থেকে আসে। টনসিলার ব্রাঞ্চ অফ দি অ্যাসেন্ডিং ফ্যারিঞ্জিয়াল আর্টারি, অ্যাসেন্ডিং ফ্যারিঞ্জিয়াল আর্টারিকে গলার মধ্যে বলা হয় এটা একটা কসমোপলিটন আর্টারি, অর্থাৎ এটা ইজোভেগাস, ল্যারিংস, ট্রাকিয়া, তারপরে মানে এখানকার সমস্ত গ্ল্যান্ডুলার স্ট্রাকচার এই লাইনে, ইনক্লুডিং দ্য টনসিল এবং ফ্যারিংস বা ক্যারোটিড বডি, সবগুলোর মধ্যে এটা একটা সাপ্লাই আছে, ছোট ছোট সাপ্লাই। অ্যাসেন্ডিং প্যালাটাইন আর্টারি, এটা হলো একটা ফেশিয়াল আর্টারি একটা ব্রাঞ্চ, তার চেয়ে একটা টনসিলার আর্টারি পাওয়া যায়। মানে ফেশিয়াল আর্টারি থেকে একটা সরাসরি আর্টারি আছে, একটা অ্যাসেন্ডিং ফ্যারিঞ্জিয়াল আর্টারির মাধ্যমে আসে। আরেকটা হলো টনসিলার ব্রাঞ্চ অফ দি মেইন ফেশিয়াল আর্টারি, অ্যাসেন্ডিং ফ্যারিঞ্জিয়াল আর্টারি, অ্যাসেন্ডিং প্যালাটাইন আর্টারি, আর ডরসাল লিঙ্গুয়াল আর্টারি একদম জিহ্বার সাথে লেগে থাকে, জিহ্বার সারফেসে একটা ডরসাল লিঙ্গুয়াল আর্টারি থাকে, এটা টনসিল পর্যন্ত চলে যায়। ডিসেন্ডিং প্যালাটাইন আর্টারি অথবা ডিসেন্ডিং প্যালেট থেকে একটা আর্টারি নিচের দিকে নামে। যেহেতু টনসিলের পিলারের সাথে থাকে, নিচে থাকে জিহ্বা, জিহ্বার থেকে আসে ডরসাল লিঙ্গুয়াল, উপর থেকে আসে ডিসেন্ডিং প্যালাটাইন, আর ফেশিয়াল আর্টারি আসে অ্যাসেন্ডিং প্যালাটাইন আর্টারি, অ্যাসেন্ডিং ফ্যারিঞ্জিয়াল আর্টারি। মনে রাখলে খুব সহজেই রাখা যায়। এই যে ডিসেন্ডিং প্যালাটাইন আর্টারি, ডরসাল লিঙ্গুয়াল আর্টারি, তারপরে সরাসরি আসে একটা ফেশিয়াল আর্টারি থেকে যেটা আসে এটা, আর একটা অ্যাসেন্ডিং ফ্যারিঞ্জিয়াল আর্টারি থেকে একটা ব্রাঞ্চ আসে, অ্যাসেন্ডিং প্যালাটাইন আর্টারি থেকে একটা ব্রাঞ্চ আসে। সরাসরি ফেশিয়াল আর্টারি থেকেও আসে, অ্যাসেন্ডিং ফ্যারিঞ্জিয়াল আর্টারি থেকে আসে। টনসিলার আর্টারি অনেক সময় এসিকিউতে টনসিলার আর্টারিও কোনো কোনো এক্সামিনার একটা অ্যানাটমির প্রশ্ন তো দিয়েই থাকেন,
সাধারণত, কখনো দুটো অ্যানাটমির ছোট ছোট প্রশ্ন দেওয়া হয়। টনসিলের মধ্যে কি কি ডিজিজ হয়? ইনফ্লেমেটরি ডিজিজই বেশি হয়, আলসার হয়, ক্যান্সার হয়, টিউমার হয়, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু ডিজিজ অফ দ্য টনসিলের মধ্যে অ্যাকিউট টনসিলাইটিস, পেরিটনসিলার অ্যাবসেস, ভেরি কমনলি আমরা এগুলো নিয়ে ডিসকাস করে থাকি। ক্রনিক টনসিলাইটিস এর মধ্যে, অ্যাকিউট টনসিলাইটিস এর মধ্যে অ্যাকিউট প্যারেনকাইমাটাস টনসিলাইটিস, অ্যাকিউট ফলিকুলার টনসিলাইটিস, আমরা এভাবে জিজ্ঞেস করি না, বাট জিনিসটা হয় পুরা প্যারেনকাইমা অফ দ্য টনসিল এফেক্টেড হয়ে লাল হয়ে ফুলে টকটকে হয়ে যায়, অথবা অ্যাকিউট ফলিকুলার টনসিলাইটিস মানে ফলিকল হয়ে ফোটা হয়ে দেখা যায় যে পাস পয়েন্ট দেখা যায় এরকম। আর পেরিটনসিলার অ্যাবসেস হলো কালেকশন অফ পাস ইন দ্য পেরিটনসিলার স্পেস। It is the space between the capsule of the tonsil and the tonsillar bed, that is superior constrictor muscle. এখানে পেরিটনসিলার অ্যাবসেসের কালেকশন, আমরা এটা নিয়েও পরবর্তীতে কথা বলবো যখন আমরা এটা কিভাবে কমপ্লিকেশনটা হয়, কিভাবে ট্রিটমেন্ট করা হয়। ক্রনিক ফলিকুলার টনসিলাইটিস, ক্রনিক প্যারেনকাইমাটাস টনসিলাইটিস, ক্রনিক ফাইব্রয়েড টনসিলাইটিস। ক্রনিক ফলিকুলার টনসিলাইটিস মানে আসলে রিকারেন্ট অ্যাকিউট ফলিকুলার টনসিলাইটিসকে আমরা ক্রনিক ফলিকুলার টনসিলাইটিস বলে থাকি। ক্রনিক প্যারেনকাইমাটাস টনসিলাইটিস যে হলো জেনারেলাইজড এনলার্জমেন্ট অফ দ্য টনসিল, একদম পুরাটাই প্যারেনকাইমাতে ইনফ্লামেশন হয়ে বড় হয়ে থাকে, অ্যান্টিবায়োটিক খেলে একটু কমে, ব্যথা কমে, কিন্তু ফুলাটা আর কমে না, এরকম একটা সিচুয়েশন। কখনো কখনো এই যে টনসিলের ফলিকল গুলো আছে, প্রত্যেকটা ফলিকলের মধ্যে যখন ইনফেকশন হয়, একটা ইনফেকশন হলে কিছু ফাইব্রোসিস হয়, একটা ইনফেকশন হলে কিছু কিছু ফলিকল ফাইব্রোসিস হয়। এই ইনফেকশনে 2%, আরেক ইনফেকশনে 3%, আরেক ইনফেকশনে 5% করে ফলিকল ফাইব্রোসিস হতে হতে দেখা যায় যে আস্তে আস্তে যে টনসিলটা ছোট হয়ে গেছে, ফাইব্রয়েড হয়ে গেছে, বাট রিকারেন্ট টনসিলাইটিস। কিন্তু শাস্তি একই রকমের, পেশেন্টও একইভাবে কষ্ট হচ্ছে, একই রকমের, দেখলে দেখা যায় টনসিলগুলো ছোট, বিকজ অফ সাম ফর্ম অফ ইনফেকশন এটা বড় হয়, কিছু কিছু ইনফেকশন এটা ছোট হয়, কাজে এটাকে আমরা অ্যাট্রোফিক টনসিল বা ফাইব্রয়েড টনসিল বলে থাকি। আমাদের ক্লিনিক্যাল প্রেজেন্টেশন কি হয়, এটা যদিও আমরা এই যে আমাদের যে শর্ট কেস হিসেবে যখন থাকে তখন কিন্তু আমরা ক্লিনিক্যাল প্রেজেন্টেশন রোগীদেরকে জিজ্ঞেস করার জন্য কোনো সুযোগ থাকে না, এবং আমরা চাই না যে স্টুডেন্ট এগুলো নিয়ে কথা বলুক। কিন্তু কখনো কখনো আমরাই জিজ্ঞেস করি যে টনসিলে ইনফেকশন হলে রোগীর কি অসুবিধা হয়। গলার মধ্যে টনসিলে যখন ইনফেকশন হয়, যে সিমটম হয় খুবই গুরুত্বপূর্ণ, রিকারেন্ট সোর থ্রোট, কয়দিন পরে পরে গলা ব্যথা, বাট ইট ইজ অলওয়েজ অ্যাসোসিয়েটেড উইথ ফিভার অ্যান্ড ডিফিকাল্টি ইন সোয়ালোয়িং ফুড। এই দুইটা গুরুত্বপূর্ণ কথা। আমার গলায় কয়দিন পরে পরে কাটা কাটা লাগে, ব্যথা করে, এটাকে আমরা টনসিলিয়া ইনফেকশন বলবো না। টনসিলিয়া ইনফেকশন বলবো তখনই যখন রিকারেন্ট সোর থ্রোট, গলা ব্যথা, ইরিটেশন ইন দ্য থ্রোট উইথ কফ, ব্যাড টেস্ট অফ দ্য মাউথ অ্যান্ড ফাউল ব্রেথ, থিক স্পিচ, কখনো এত বড় হয় যে শ্বাস নিতে কষ্ট হয়, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হয়। কিন্তু কার্ডিনাল সায়েন্স অ্যাকিউট টনসিলাইটিসের হলো টনসিলস ইনফেকশন হয়ে গলা ব্যথা, জ্বর, খেতে পারে না, এবং এটা কন্টিনিউয়াসলি কমপক্ষে 2 থেকে 3 দিন 4 দিন যদি থাকে, তাহলে তো এটা অ্যাকিউট টনসিলাইটিস আমরা বলে থাকি। কাজে এগুলোর সাথে ফাউল ব্রেথ স্মেল বা থিক স্পিচ, যেহেতু গলার মধ্যে পেইনফুল, কথা বলতে একটু কষ্ট হচ্ছে, ইরিটেশন হচ্ছে, কাশি হচ্ছে, এগুলো থাকবে। কাজে ফিভার, পেইন এবং সোয়ালোয়িং ফুড এটা খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু, মনে রাখতে হবে। অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হয় যখন অনেক বড় হয়ে যায় টনসিল। দেখতে কেমন? আমরা এইটাই হলো, এই যে এখানে 4টা পয়েন্ট আছে, আমরা সবাইকে বলি যে এই 4টা পয়েন্ট সবাই যেন মুখস্থ করে ফেলে, এবং টনসিলের যখন ইয়েটা পায়, কেসটা পায়, সবাই কিন্তু এই 4 লাইন লিখতে হয়, এভাবেই লিখতে হয়। হ্যাঁ, আমাদের যখন স্যাররা যখন পড়িয়েছেন, আমার মনে আছে যখন বলছে যে 4টা লাইন একদম মুখস্থ করে ফেলবা, আমাদেরও প্রথম বিরক্ত হয়েছিলাম যে মুখস্থ করে করে ডাক্তারি পড়া যাবে নাকি, যে এগুলো তো বুঝে নিতে হবে, কথা ট্রু। কিন্তু এই কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, কিছু কিছু জিনিসের কজ, কিছু কিছু জিনিসের সিনড্রোম, কিছু কিছু কিন্তু একসাথে মনে রাখতে হয়। কাজেই এটা আমার মনে হয় একটু মনে রাখতে হবে। টনসিলস আর এনলার্জড, এখানে আমরা বলবো কি টনসিলগুলা সাইজে বড়। Anterior pillars are flaccid. Inspissated pus comes out on pressure over anterior pillars. Jugulodigestic lymph nodes enlarged, palpable and non-tender. ঠিক এই কথাগুলো এইভাবে কয়েকবার পড়লে সবারই মনে হবে, প্রত্যেকটা শব্দের অর্থ বুঝে। আমি বলি টনসিলস আর এনলার্জড, এটা অনেক সময় খাতা দেখেই আমরা জিজ্ঞেস করি টনসিলস এনলার্জ বলতে তুমি কি বুঝলে? স্যার দেখছি বড় দেখা যায়। নো, বড়র একটা পরিমাপ আছে, একটা মাপকাঠি আছে। যে মাপকাঠিটা কি? টনসিল গুলো থাকবে টনসিলার ফোসাতে,
Fossa is bounded by anterior এবং posterior fillar. কাজেই ম্যাক্সিমাম দেখা যায় 1/3 or 1/4 of the part of the tonsil, 1/4 অথবা 1/3 of the tonsil projected medially beyond the pillars. কিন্তু যদি দেখা যায় অনেক বেশি প্রজেক্টেড হয়ে গেছে, অর্থাৎ একটা কন্টেইনারের মধ্যে যখন কন্টেইনারের মধ্যে যে জিনিসটা আমি রাখলাম সেই জিনিসটা জায়গা হয় না, যখন বেরিয়ে পড়ে উপচে পড়ে তখন তো আমরা বলি সেটা বড়। কাজে টনসিলস আর এনলার্জ মানে টনসিলের ফোসার থেকে টনসিল অনেকটুকুই বেরিয়ে চলে আসছে। অ্যান্টেরিয়র পিলার থেকে দেখা যায় যে অনেকটুকু 1/3 বা তার চেয়ে বেশি হলেই আমরা বলি যে হ্যাঁ টনসিলস আর এনলার্জড। Anterior pillars are flaccid, anterior pillars are congested, anterior pillars are injected, anterior pillars are red. প্রত্যেকটা কথাই আমরা মেনে নিই। এটা মানে কি? ওরাল মিউকোসা, টাং, লিপ, চিক সবই তো পিঙ্ক। ঠিক টনসিলের ফিলার, অ্যান্টেরিয়র ফিলার যেটা, এটা পোস্টেরিয়র ফিলার তো টনসিলের জন্য দেখাই যায় না। এই জায়গাটা দেখা যায় ওই পিঙ্কের তুলনায় আরো একটু বেশি পিঙ্ক। সেটাকে আমরা বলি ফ্লাশড, এটাকে আমরা বলি ইনজেক্টেড বা কনজেস্টেড। এটা ক্রনিক ইনফেকশনে এই জিনিসটা হয়ে থাকে। Inspissated pus comes out on pressure over the anterior pillars. Inspissated pus, পেঁচাইয়া থিক পাস যখন বের হয় তখন এটাকে ইনস্পিসেটেড বলে। ইনস্পিসেটেড মানে হলো পেঁচাইয়া বাইর করা। কাজে এটাকে যেন পেঁচাই পেঁচাই বাইর হইতেছে এরকম যখন প্রেসার দেই। কিসের উপরে প্রেসার দেই? অ্যান্টেরিয়র পিলারের উপরে প্রেসার দেই। টনসিলের উপরে প্রেসার দেওয়া যাবে না, বিকজ টনসিলস আর সাপ্লাইড বাই দ্য গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভ এবং হাইলি সেনসিটিভ গ্যাগ আসবে। অ্যান্টেরিয়র পিলার্স ইজ সাপ্লাইড বাই দ্য ম্যান্ডিবুলার ডিভিশন অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ। কাজে আমরা এখানে যদি টাচ করি সেন্সেশনটা সে ফিল করবে। কাজে অ্যান্টেরিয়র এই ইনস্পিসেটেড পাস দেখার জন্য আমরাও জিজ্ঞেস করি এবং লাগেও আসলে দুইটা টাং ডিপ্রেসার লাগে। একটা টাং ডিপ্রেসার দিয়ে অ্যান্টিরিয়র 2/3 অফ দ্য টাং ডিপ্রেস করি, আরেকটা দিয়ে অ্যান্টিরিয়র পিলারকে চাপ দিই। এখানে আবার এই যে টাং ডিপ্রেস করার কথাটাও আবার বলে ফেললাম, যেটা আমরা চাপ দিব অ্যান্টিরিয়র 2/3 অফ দ্য টাং। পোস্টেরিয়র 1/3 কে টাচ করলে গ্যাগ রিফ্লেক্স হবে। শুধু অ্যান্টিরিয়র 1/3 কে টাচ করলে মিডল 1/3 অফ দ্য টাং উপরের দিকে এমনভাবে ফুলে উঠবে যে গলার ভিতরে তখন আর টনসিল কিছু দেখাই যাবে না। কাজে টাং ডিপ্রেসটা প্লেস করতে হবে অ্যান্টিরিয়র 2/3 অফ দ্য টাং এর মধ্যে, ভ্যালিড পেপিলা থেকে অনেক সামনে পর্যন্ত। Inspissated pus comes out on pressure over the tonsil epicers. Jugulodigestic lymph nodes are enlarged, palpable or non-tender. Jugulodigestic lymph nodes, tonsillar lymph nodes, কোথায় থাকে? অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবল থেকে 2 সেন্টিমিটার বিলো অ্যান্ড বিহাইন্ড। অনেকেই বুঝাতে পারে না যে ব্যাপারটা কি, খুব সহজ। অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবল সবারই পাওয়া যায়। যখন বলবো আমরা বিলো অ্যান্ড বিহাইন্ড, মানে হলো বিহাইন্ডের দিকে একটা লাইন টানলাম, বিলো একটা লাইন টানলাম, ঠিক মাঝামাঝি যে লাইন এটা হলো বিলো অ্যান্ড বিহাইন্ড। বিলো অ্যান্ড বিহাইন্ড দি অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবল কতটুকু? আমাদেরকে বলে 2.5 সেন্টিমিটার বিলো অ্যান্ড বিহাইন্ড, উই অ্যাকসেপ্ট ইট। কেউ বলে 1.5 সেন্টিমিটার, পরীক্ষার সময় আমরা কাউকে বাধা দেই না বলে গেলে, তবু এটা বুঝলাম যে এটা নিচে যে থাকে একটু, এটা তো বুঝতে পারলো কাজে। ইট ইজ 2.5 সেন্টিমিটার বা 2 সেন্টিমিটার বিলো অ্যান্ড বিহাইন্ড। এখন আমার মতো এরকম বড় একটা মানুষের আর একটা ছোট মানুষের কি সমান হবে? তা তো হবে না। কাজেই 2 সেন্টিমিটার, 2.5 সেন্টিমিটার, 1.5, হোয়াট এভার ইউ মেনশন, একটা পরিমাণ মেনশন করলে হবে। 2 সেন্টিমিটার এভারেজটাই ভালো। জুগুলোডাইগেস্টিক লিম্ফ নোডস কিরকম হবে? পালপেবল হবে, এনলার্জ হবে, নন টেন্ডার। টেন্ডারনেস মানে কি আমরা জানি, জেন্টাল পালপেশনে কোনো পেইন নাই। জোরে চাপ দিলে সব জায়গায় পেইন করবে, জেন্টাল পালপেশনে কোনো পেইন নাই, এটাকে বলি আমরা। কিন্তু সঙ্গে সঙ্গে আবার জিজ্ঞেস করি যে এটা যদি টেন্ডার হয় তাহলে কি হবে? অ্যাকিউট টনসিলাইটিস হতে পারে, পেরিটনসিলার অ্যাবসেস হতে পারে, বা অন্য কোনো ডিজিজ হতে পারে। এরকম আমরা এই চারটা জিনিস, টনসিলস আর এনলার্জড, anterior pillars are flushed, inspissated pus comes out on pressure over the anterior pillars, and jugulodigestic lymph nodes are palpable, enlarged and non-tender. এই কয়েকটা জিনিস আমরা বলি সবসময় মুখস্থ করে ফেলতে এবং লিখতে হয়। এবং ইনসিডেন্টালি আমি বলি অনেক বছর পরীক্ষা নেই, 20 ইয়ার্সেরও বেশি। যখনই একজনকে বললাম যে কি লিখেছো, টনসিল কেন বললা যে এটা ক্রনিক টনসিলাইটিস, কি সাইটটা চাই, যে সাইটটা চাই লিখে দিলে সাইটটাও যদি সে বলতে না পারে তখন খুবই দুঃখ লাগে। যে ট্রিটমেন্ট কি ক্রনিক টনসিলাইটিসের? টনসিলেক্টমি আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া। টনসিলেক্টমি বললেও হয়, কোনো এক্সামিনার পছন্দ করেন যে আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া বলতে, যেহেতু আমাদের দেশে আমরা জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে করে থাকি। টনসিলেক্টমি কিন্তু লোকাল অ্যানেস্থেসিয়া দিয়েও করা যায়, এবং পোল্যান্ড, হাঙ্গেরি, রাশিয়া এই সমস্ত দেশে, রাশিয়াতে মেইনলি যে টনসিলেক্টমি লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে করা হয়। কারণ যে দেশে যে নিয়ম চালু আছে এবং যখন
সবাই, শুধু বাচ্চাদের ক্ষেত্রে কিছু কিছু জেনারেস্থেশিয়া দেওয়া হয়, নাইলে সবাই জানে যে এটা জোর করে এভাবে কষ্ট দিয়ে করা হয়, কাজে সবাই এটা অ্যাকসেপ্ট করে নিয়েছে। ইন্ডিকেশনস অফ টনসিলেক্টমি, এগুলো খুব কমনলি এই জিনিসগুলো নিয়ে আলাপ আলোচনা করে, পরীক্ষার সময় জিজ্ঞেস করে কেন আমরা টনসিলেক্টমি করব, হোয়াট আর দ্য ইন্ডিকেশনস। রিকারেন্ট টনসিলাইটিস বা ক্রনিক টনসিলাইটিস একবারে বলুক দুইবারে বলুক আমরা মেনে নেই, কিন্তু 4 to 6 উইকস ফলোইং সিঙ্গেল অ্যাটাক অফ পেরিটনসিলার অ্যাবসেস, এটা কিন্তু সবাই ধরে রাখে যে পেরিটনসিলার অ্যাবসেস ড্রেন করার পরে তার 4 থেকে 6 সপ্তাহ পরে এটা করতে হয়। সঙ্গে সঙ্গে অ্যাবসেস টনসিলেক্টমি করারও ইন্ডিকেশন আছে বা কেউ কেউ করে থাকেন, কিন্তু আমরা স্ট্যান্ডার্ডের মধ্যে থাকবো, যে স্ট্যান্ডার্ডটা হলো 4 to 6 উইকস ফলোইং সিঙ্গেল অ্যাটাক অফ পেরিটনসিলার অ্যাবসেস। কারণ সিঙ্গেল অ্যাটাক অফ পেরিটনসিলার অ্যাবসেস, পেরিটনসিলার অ্যাবসেস হলে প্রথমত কেটে দিয়ে পুজটা বের করে দিয়ে অ্যান্টিবায়োটিক অ্যানালজেসিক গড়গড়া এগুলো দিয়ে পেশেন্টকে সুস্থ করে ফেলতে হয়। তার 4 থেকে 6 সপ্তাহের মধ্যে যদি এটা অপারেশন করা না হয় তাহলে পেরিটনসিলার অ্যাবসেস এরপরে সাবসিকুয়েন্টলি আবারও দেখা দেয়, এবং এইবারে একটা পেরিটনসিলার অ্যাবসেসের অ্যাটাক অনেক কষ্টকর, অনেক পেইনফুল। কাজেই তার থেকে আবার যখন হয় তখন এটা মোর পেইনফুল হয়, এবং এটা প্যারাফেরেঞ্জিয়াল অ্যাবসেস বা আরো ছড়িয়ে যায় লাইফ থ্রেটেনিং সিচুয়েশন হওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য এই পেরিটনসিলার অ্যাবসেসের এই ইন্ডিকেশনটা, কিন্তু এটা বলা হয় যে 20% মানুষের হয়তো হয় না, কিন্তু 20%কে সেভ করার জন্য 80% মানুষকে বিপদে ফেলার কোনো নাই, কারণ নেই। হিউজ এনলার্জমেন্ট দ্য টনসিল কজিং অবস্ট্রাকশন দ্য এয়ারওয়ে অ্যান্ড ফুডওয়ে, এটা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হোক বা যেরকমই হোক, এয়ারওয়ে বন্ধ করা মানে তো, আর ফুডওয়ে অনেকে ব্যথা হোক বা না হোক, এত বড় টনসিল গলার ভিতরে থাকলে অনেক বাচ্চারা খেতেই পারে না, এরকম দেখা যায়। কাজে হিউজ টনসিল এনলার্জমেন্টকে আমরা এটা ইন্ডিকেশন হিসেবে অবশ্যই নিয়ে থাকি। আর এডিনয়েড যদি সাথে হয় তাহলে রাত্রে যদি ঘুমের মধ্যে নাক ডাকে বা নিঃশ্বাসে কষ্ট হয় তাহলে। ইউনিল্যাটারাল এনলার্জমেন্ট অফ দ্য টনসিল সাসপিশিয়াস অফ ম্যালিগনেসি, এই সেন্টেন্সগুলো এত প্রোটোটাইপ, ইয়ার্স এন্ড ইয়ার্স সবাই একই ভাবে শিখাচ্ছে, এবং সারা পৃথিবীতে, সারা বাংলাদেশে না শুধু সারা পৃথিবীতে, মানে আমেরিকা ইউরোপেও এই ল্যাঙ্গুয়েজগুলো ঠিক এভাবেই শেখানো হয়। ইউনিলেটারাল এনলার্জমেন্ট অফ টনসিল সাসপিশিয়াস অফ ম্যালিগনেসি, একদিকের একটা টনসিল দেখতে বড় হলে আমাদের ম্যালিগনেসি সাসপিশন হয়। এই কথার মধ্যে তো অনেক কথা আছে, যে ইউনিলেটারাল এনলার্জমেন্ট যখন হলো তখন আমরা এটা কেটে ফেলবো, এটাকে হিস্টোপ্যাথোলজি করব, তারপরে আমরা কি ট্রিটমেন্ট করব সে কথার জন্য যদি সাসপিশিয়াস অফ ম্যালিগনেন্সি হয় তাহলে হিস্টোপ্যাথোলজি করার পরে টনসিলের মধ্যে কি কি ধরনের ম্যালিগনেন্সি হয় সে কথাও কিন্তু আমরা ওই সময় আলাপ করে ফেলি, যে এটার মধ্যে স্কোয়ামাস ইপিথেলিয়াম আছে, স্কোয়ামাস সেল কার্সিনোমা হয়, এখানে মাইনর সেলিভারি গ্ল্যান্ডস আছে, এডিনয়েড সিস্টিক কার্সিনোমা বা মেগোপিডার্মাল কার্সিনোমা এগুলো হয়, বিনাইন টিউমারও হতে পারে, এটার মধ্যে অন্যান্য টিস্যু যেগুলো লিম্ফয়েড টিস্যু আছে এটাতে লিম্ফোমাও হতে পারে, এটাতে টিউবারকুলোসিসও হয়, অর্থাৎ লিম্ফয়েড টিস্যুর মধ্যে যে সমস্ত রোগ হয়। কাজে একটা জিনিসের সাথে আরেকটা জিনিস কিন্তু কোরিলেটেড, যখন কেউ বুঝে পড়ে তখন তার জন্য জিনিসটা খুব সহজ হয়ে যায়। কিছু কিছু কেরিয়ার স্টেজ হয়, আগে ছিল এগুলো বললাম আমরা ডিপথেরিয়া কেরিয়ার, এগুলোর জন্য করে দেওয়া হতো, এবং স্টাইলয়েড প্রসেস এভালশনের জন্য স্টাইলো ডাইনিয়া অথবা গ্লোসোডাইনিয়া বা স্টাইলোডাইনিয়া এরকম একটা ইগল সিনড্রোম বলে, অর্থাৎ স্টাইলয়েড প্রসেস দি সেকেন্ড ব্রাঙ্কিয়াল আর্চ থেকে ডেভেলপ করা, যেটা স্টাইলয়েড প্রসেস টেম্পোরাল বোনের একটা পার্ট, যেটা দাঁতের মতো নিচের দিকে থাকে, এটার সাথে স্টাইলোহাইড লিগামেন্ট থাকে। স্টাইলোহাইড লিগামেন্টটা গ্রাজুয়ালি অসিফিকেশন হয়ে যখন অনেক লম্বা হয়ে যায় তখন স্টাইলয়েড প্রসেস লম্বা হয়, এবং এটা লম্বা হয়ে গেলে এবং এটার পাশ দিয়ে একদম গোড়া দিয়ে আমাদের গ্লোসোভেঞ্জিয়াল নার্ভ এখানে এটাকে হুক করে মুভ করে, যার কারণে দেখা যায় গ্লোসোভেঞ্জিয়াল নার্ভকে এটা লম্বা হওয়ার কারণে ইরিটেট করে, ইরিটেট করলে গ্লোসোভেঞ্জিয়াল নার্ভের ডিস্ট্রিবিউশনে পেইন হয়, লাইক ইন দ্য লোয়ার থার্ড অফ দ্য টাং, তারপরে টনসিলার রিজন, ইভেন টিম্ফেনিক প্লেক্সাস গ্লোসোভেঞ্জিয়াল নার্ভ দিয়ে তৈরি হয়, কাজে এই ডিস্ট্রিবিউশনে পেইন হয়। কাজে এগুলো আমি এখানে যদিও অনেকগুলো লিখছি, আমরা কিন্তু রিকারেন্ট টনসিলাইটিস, 4 to 6 weeks following peritonsillar abscess, huge enlargement of the tonsil causing obstruction of the airway and foodway, এবং unilateral enlargement of the tonsil suspicious of malignancy, এই চারটা একদম ধরেই থাকেন আমাদের সব ইএনটি এক্সামিনাররা, যে এটা কিন্তু বলতে পারতেই হবে। যেহেতু টনসিল এত কমন একটা জিনিস, সবাই এটা সম্পর্কে জানি, হা করলে দেখা যায়, কাজে আমরা আশা করি যে আমাদের সব এমবিবিএস স্টুডেন্টরা এবং মেডিকেল গ্রাজুয়েটরা সবাই অ্যাটলিস্ট এটার ডিজিজটা ভালো করে
চিনবেন, জানবেন এবং বুঝে ডায়াগনোসিস করে প্রপারলি টাইমলি স্পেশালিস্টের কাছে পাঠাবেন। কন্ট্রাইন্ডিকেশনস অফ টনসিলেক্টমি। টনসিলেক্টমি অপারেশনের কন্ট্রাইন্ডিকেশন হলো একটা আপার রেসপিরেটরি ট্র্যাক্টে টনসিলে ইনফেকশন হোক, অ্যাকিউট টনসিলাইটিস হোক, আপার রেসপিরেটরি ট্র্যাক্টে আরো কোনো ইনফেকশন হোক, আমরা এটা করব না এই সময়, কারণ তো ব্লিডিং বন্ধ করা যাবে না, তারপরে পরবর্তী ব্লিডিং হবে। ব্লিডিং ডিসঅর্ডার যেগুলো আছে এগুলোতেও টনসিল রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন। সেখানে আমরা ব্লিডিং ডিসঅর্ডার বিরাট একটা চ্যাপ্টার, যেখানে ভন উইলবেন ডিজিজ থেকে শুরু করে পিউরা থেকে শুরু করে ক্লটিং ফ্যাক্টরস এর ডিফিসিয়েন্সি থেকে শুরু করে নানান ডিজিজ আছে। কাজে এই ধরনের ব্লিডিং ডিসঅর্ডারসে আমরা টনসিলেক্টমি অপারেশন করব না। পোলিও এপিডেমিক্স ইন দ্য লোকালিটি, আমাদের আগে বলা হতো যে পোলিও তো বাংলাদেশ থেকে চলেই গেছে, এখন আর নাই। কাজে তারপরেও পোলিও এপিডেমিক যেখানে থাকে, যেহেতু পোলিও ভাইরাস এদিক দিয়ে ঢুকে, আমরা জানি না করোনা এপিডেমিক্স এটা করা উচিত কি উচিত না, আমরা কিন্তু করতেছি না। এখন সবাইকে খুব করোনার টেস্ট করে দেখে তারপরে তাদেরকে খুব বেশি দরকার হচ্ছে, কাউকে কাউকে সিলেক্টিভ টনসিলেক্টমি করা হচ্ছে, কিন্তু পোলিও করোনা এপিডেমিক্সে এখনো এটা স্টাডিতে আসে নাই, পরে বোঝা যাবে। কিছু কিছু অ্যানাস্থেটিক ইন্ডিকেশন থাকে, কারো যদি রেসপিরেটরি ট্র্যাক্টের লাংয়ের অবস্থা এতই খারাপ যে জিয়ে দেওয়া যাবে না, হার্টের অবস্থা এমন খারাপ বা জেনারেল কন্ডিশন এতই খারাপ যে জেনারেস্থেসিতে অসুবিধা হবে, তাহলে তাদেরকে আমরা এটা করব না। কাজে এগুলো কন্ট্রাইন্ডিকেশনস অফ টনসিলেক্টমি। এই একটা প্রশ্ন আমরা অনেক সময় করে থাকি যে একটা বারবার অ্যাকিউট টনসিলাইটিস হচ্ছে, একটা পেশেন্ট সে বলতেছে বাবা আমি অপারেশন করব না, আমি ভয় পাই। ঠিক আছে, আপনি রেগুলার অ্যান্টিবায়োটিকের উপরেই থাকেন, ইয়ে করেন, কিন্তু তারপরেও যার কোনো ইন্ডিকেশন থাকার পরও যে ইনফেকশন হওয়ার পরও যদি কেউ যদি অপারেশন না করে, তাহলে তার কি হইতে পারে, কি কমপ্লিকেশন হইতে পারে। একটা হলো অপারেশন করলে কি কমপ্লিকেশন হইতে পারে, আরেকটা হলো অপারেশন না করলে কি কমপ্লিকেশন হতে পারে। অপারেশন না করলে যে কমপ্লিকেশন হয়, পেরিটনসিলার অ্যাবসিস হতে পারে, প্যারাফেরিঞ্জিয়াল অ্যাবসিস হতে পারে, ইন্টারটনসিলার অ্যাবসিস হতে পারে, টনসিলোলিথস হতে পারে। এবং একটা রিমোট কমপ্লিকেশন আমরা সবসময় জিজ্ঞেস করি, এটা সবাই পারে, যারা একটু রেগুলার লেখাপড়া করছে ওরা সবাই পারে, যে ফোকাস অফ ইনফেকশন ফর রিউমেটিক ফিভার অ্যান্ড গ্লোমেরুলোনেফ্রাইটিস। এটাতে হয় কি যে আমাদের যে ব্যাকটেরিয়া, স্পেশালি বিটা হেমোলাইটিক স্ট্রেপ্টোকোকাস গ্রুপ এ দিয়ে যখন ইনফেকশনটা হয়, এবং ওখানে কয়েকটা স্টেইন আছে, 1, 6, 18, 36, 42, এই স্ট্রেইনগুলো দিয়ে যখন হয়, তখন দেখা যায় যে এখানে বলা হয় যে এই স্টেফিলোকক্কাসের, বিটা হেমোলাইটিক স্টেফিলোকক্কাসের এগেইনস্টে যে অ্যান্টিবডি তৈরি হলো, সেই অ্যান্টিবডিটা পরবর্তীতে তো আবার এই বিটা হেমোলাইটিক স্টেফিলোকক্কাসকে অ্যাটাক করবে। সেটা না করে এটা রিকগনাইজ করতে পারে না যে আমাদের কার্ডিয়াক এন্ডোথেলিয়াম আর জয়েন্টের মিউকাস মেমব্রেন এটাকে ওই মানে ব্যাকটেরিয়ার অ্যান্টিজেনের মতো মনে করে এটাকে যখন ইনফ্লামেশন হয়, অ্যাটাক হলে একটা অটোইমিউন ইনফ্লামেশন হয়। এই ইনফ্লামেশনের কারণে জয়েন্ট এবং কার্ডিয়াক ডিজিজ হয়। আর কমপ্লিমেন্ট মিডিয়েটেড রিয়াকশন হয়ে যখনই অ্যান্টিবডি অ্যান্টিজেন রিয়াকশন হয় সার্কুলেশনে, সেখান থেকে যে এগুলো ডিপোজিট গ্লোমেরুলার এই কিডনির গ্লোমেরুলার সারফেসে এগুলো যে জমা হয়ে সেখানে ইনফ্লামেশন হয়ে গ্লোমেরুলোনেফ্রাইটিস হয়। কাজে এই কমপ্লিকেশনগুলো আমরা কিন্তু অনেক সময় জিজ্ঞেস করি এবং নাম বলতে পারলে আমরা খুশি হই যে এগুলা কিন্তু মাইক্রোবায়োলজিতে পেডিয়াট্রিশিয়ানরা সবাই এগুলো নিয়ে ডিসকাস করে, আমরাও একটু শুনতে চাই। টনসিলেক্টমি কিভাবে করা হয় আর টনসিলেক্টমি করলে কি কমপ্লিকেশন হয় আমরা সেটা বলবো। টনসিলেক্টমি কিভাবে করা হয়, একটাকে বলা হয়তো গিলোটিন মেথড। আগে তো গিলোটিন দিয়ে মানুষকে গলা কেটে দিত, গিলোটিন দিয়ে অ্যানিম্যাল স্লটারিং করতো। এখন টনসিলকে এই গিলোটিন মেথডে টনসিলেক্টমি করা হতো, তো গিলোটিন মেথডে সার্কামসিশনও করা হতো। এই গিলোটিন হলো একটা ছোট্ট বড় বিভিন্ন রকমের একটা যন্ত্র, যেটা দিয়ে টনসিলটা এটার ভিতরে ইয়ে করে দিয়ে চাপ দিলে এটা কেটে যেত, এরকম একটা জিনিস। আজকে আমরা টনসিলের অপারেশন করি বেশিরভাগই গত মোর দেন 100 ইয়ার্স এটা ডিসেকশন মেথডে টনসিলেক্টমি করা হয়। আমি ডিসেকশন মেথডটা একটু দেখাবো একটা ছোট্ট ভিডিওতে, 2 মিনিটের একটা ভিডিওতে, যে কিভাবে আমরা ডিসেকশন মেথডে টনসিলেক্টমি করি। ইলেকট্রোকোয়াগুলেশন মেথডে টনসিলেক্টমি করা যায়। আর যে বাকি যেগুলো অবলেশন, এগুলো ইলেকট্রোকোয়াগুলেশনের মতোই একটা ইলেকট্রনিক ইলেকট্রিক একটা ডিভাইস। রেডিও ফ্রিকোয়েন্সিও একটা ইলেকট্রিক ডিভাইস। ক্রায়োসার্জারি এটাও ইলেকট্রিক ডিভাইস, এখানে কোল্ড স্টিমুলেটেড মেথডে
কোল্ডের ওয়্যার দিয়ে কোল্ড করে একদম 0°C-এর নিচে একটা প্রোব দিয়ে এই অপারেশনটা করা হয়। সবগুলো আলটিমেটলি তো কেটে নিয়ে আসতে হবে, এগুলো হলো মেথড। তবে ইলেকট্রোকোয়াগুলেশনে আমাদের ইলেকট্রিক্যাল মেশিন তো আছেই, যারা আমরা যারা যেগুলো ডায়াথার্মি মেশিন আছে, এগুলো দিয়ে আমি 2টা মেথড দেখাবো সংক্ষেপে। কাজেই আমরা এখন বেশিরভাগই আমি যেমন ইলেকট্রোকোয়াগুলেশন মেথডটা বেশি করে থাকি। কোঅ্যাবলেশনটার বারবার চেঞ্জ করতে হয়, এটার কস্টলি হয় একটু। আর আগে আমরা ডিসেকশন মেথডই করতাম। এখানে একটা জিনিস আমি একটু দেখাবো। এখানে হলো যে আমি যে টনসিলের ক্রিপ্ট এবং ক্রিপ্ট থেকে যে পাস বের হয়, ইনস্পিসেটেড পাস বের হয় বা টনসিলার স্টোন বলে অনেকে, এটা এটা দেখানোর জন্য আমি একটু ইন্টারেস্ট ফিল করলাম এই কারণে যে এই পেশেন্ট আমাদের কাছে অনেক আসে এবং সবাই বলে যে আমাদের গলার ভিতরে এরকম স্টোন হয়, কেউ কেউ বলে আমার গলার ভিতরে দুদিকে পাস হয়। আমি সবাইকে বলবো জিনিসটা খেয়াল করতে এবং জিনিসটা বুঝতে যে এগুলো কিন্তু কোনো রোগ না। টনসিলের টনসিলের যে ক্রিপ্টা ম্যাগনা, এটার মধ্যে ফুড ডেব্রিজ, ইপিথেলিয়াল ডেব্রিজ, এই সারফেস থেকে এই যে ট্র্যাকটা আছে, যে ক্রিপ্টটা আছে, ক্রিপ্টের ওয়াল থেকে যে সেল ডিসকমিশন, এগুলো জমে সাদা হয়ে এগুলো বের হয় অনেকটা নখ বাড়ার মতো। যে এবং অনেকেই বলে যে আমার এটা নাইলে ভয় লাগলে ফেলে দেন। আর নখ বাড়লে কি আর মানুষ আঙুল কেটে ফেলে? টনসিলের মধ্যে এরকম ডেব্রি আসলে কি আর টনসিল কেটে ফেলতে হয়? না। কাজে এটা মানুষকে কাউন্সেলিং করে দিতে হবে, ভালো করে বুঝিয়ে দিতে হবে যে এটা কোনো রোগ না। একটা জিনিস হলো, আমি অনেক সময় এভাবে বলে থাকি কথাটা, হলো যে এক একজনের তো এটা এক এক রকম। আমার আপনার সবারই কিন্তু টনসিলার ক্রিপ থেকে এই ডেব্রি, থিন ডেব্রি গ্রাজুয়ালি কন্টিনিউয়াসলি চলে আসতেছে, প্রত্যেকদিন খাওয়ার সাথে সোয়ালোইং এর সাথে চলে আসতেছে। আর কারোটা একটু থিক হওয়ার কারণে এটা ডেব্রিটা স্টোনের মতো হয়ে বের হয় বা একসাথে জমে বের হয়। কাজে এটা রোগ না। এখানে আমি একটু দেখাবো যে এই যে আঙ্গুল দিয়ে টিপ দিলে এই যে ক্রিপ্টা ম্যাগনা, এই যে এখান থেকে এই যে আস্তে ম্যানিপুলেট করলে বের, অনেক গলা থেকে বের হয়, এই যে চলে আসলো। এটা কিন্তু কোনো রোগ না। ভালো করে এই টনসিলের ক্রিপ্ট বের করে করলে, চিপ দিলে এরকম করে ইনস্পিসেটেড পাথ যেমন বের হয়, এরকম করে স্টোনের মতো বের হয়। এটা সবাইকে বুঝিয়ে দিতে হবে যে এটা কোনো রোগ না এবং এই অপরাধে কারো টনসিল অপারেশন করার এই যে বেরোচ্ছে ইনস্পিসেটেড পাসের মতো, স্টোনের মতো। এবং অনেকেই বলে যে আমি থু করে ফেলে দেই, এটা গন্ধ লাগে। অনেকে বলে যে এটা ভাতের মতো, নানান কথা বলে। অনেকে তো প্যাকেট করে নিয়েই আসে একটা দুইটা আমাদেরকে দেখানোর জন্য। তো যাই হোক, আমরা তো এগুলা সবসময় দেখতে পাই এবং সব মানুষের এরকম থাকে। কাজেই আমরা যারা প্রফেশনাল, আমরা যেন অনেস্ট হই, আমরা যেন কাউকে বুঝে শুনে ভয় না দেখাইয়া অন্য কোনো, অনেকে আছে আমি আমার অনেক কলিগকে দেখেছি যে এটা অপারেশন করার জন্য এভাবে বলেছেন এবং খুব ভয় দিয়ে বলেছেন। আমি বিশ্বাস করি আমার ওই কলিগ খুব ভালো করে জানেন, নিজে খুব ভালো করে জানেন যে এটা আসলে ভয়ের জিনিস না। এনিওয়ে, তো আমরা আসলে সব সময় সৎ থাকতে চেষ্টা করব আমাদের প্রফেশনে এবং যে জিনিসটা আমরা বুঝি এটা মানুষকে বারবার করে বুঝিয়ে দেব। অনেকে আছে আনইউজুয়ালি ভয় পায় সার্জারি করতে চায়, যে একটা ইনফেকশন হয়, পেইন হয়, এখান থেকে ক্রিপ্টের মুখ বন্ধ হয়ে যায়, ইনফেকশন হয়ে অ্যাবসিস হয়ে যেতে পারে, সেটা সার্জারি করার ইন্ডিকেশন হলে করাই যাবে। কাজেই এরকম টনসিলের ক্রিপ্ট থেকে এরকম করে যদি ডেব্রিজ বের হয়, এটাকে কখনোই ইনফেকশন বলে বা কোনো কিছু বলে মানুষকে ভয় দেখানোর দরকার নেই। কিন্তু এই যে এরকম হয়ে অনেক বড় হয়ে অনেক সময় জমে, কাজে এটাকে আমরা বলবো না। কিন্তু ক্যারাটোসিস ফ্যারিঞ্জিস একটা রোগ আছে, সেটা হলো টনসিলের সারফেসের মধ্যে লেপ্টোথ্রিক্স ফাঙ্গাস নামে এক ধরনের ফাঙ্গাস জমে থাকে। কেমন, সেটাকে কিন্তু কোনোভাবে সরানো যায় না। হ্যাঁ, সেটাকে আমরা টাং ডিপ্রেসর দিয়ে বা এখানে তো মেইনলি যদিও আঙুল দিয়ে ওনারা দেখালেন, এটা আমরা সাধারণত রুগীরা নিজেরা আঙুল দেয়, ডাক্তাররা তো আমরা কখনো আঙুল দিই না, আমরা টাং ডিপ্রেসর দিয়ে জেন্টলি চাপ দিই এবং ওইটা করে কিন্তু এই ফাঙ্গাসের যে ইয়েটা, ওইটাও ক্যারাটোসিস কিন্তু কখনোই প্রিম্যালিগন্যান্ট না। কাজে এটার জন্য মানুষ যদি আলটিমেটলি কাউন্সিলিং এ না মানে, অপারেশন করার ইন্ডিকেশন আছে, কিন্তু সাধারণত মানুষকে ভালো করে বুঝিয়ে দিতে হবে যে এটা আপনার অপারেশন করার কোনো দরকার নেই। যেমন এগুলো হলো যে এই যে টনসিলের ডেব্রি, আমরা কি করে টনসিল স্টোন বা ডেব্রি এরকম করে গলার মধ্যে, আমি মনে করি সবাই ডাক্তার হচ্ছে যারা, ডাক্তার হয়েছেন যারা, এটা দেখে বুঝে আমরা এটা সম্পর্কে ক্লিয়ার আইডিয়া রাখবো এবং পেশেন্টকে বলবো যে আপনারা এটা নিয়ে কখনোই
ভয় পাবেন না, টনসিলের ভিতরে এরকম থাকে এটা। আমি যে এখন যে টনসিলেক্টমি অপারেশন বলেছিলাম যে ডিসেকশন মেথডে টনসিলেক্টমি অপারেশন। আর একটা জিনিস আমরা অনেক সময় পরীক্ষার সময় জিজ্ঞেস করি সার্জন কোথায় থাকে। বেশিরভাগ পেটের অপারেশন, পায়ের অপারেশন, হাতের অপারেশন সার্জন সাইডে থাকে, হেড এন্ডের মধ্যে কিন্তু থাকি আমরা। এখন প্রথমে আই প্রোটেক্ট করার জন্য এবং ইয়ে করার জন্য আমরা যে প্রথমে ড্রাফিং করি এটা করলাম, এবং সার্জন হেড এন্ডে থাকে। কিভাবে আমরা ডিসেকশন মেথডে করি এটা আমি একটু দেখাচ্ছি। যে প্রথমে ইয়ে করার পরে আমাদের টনসিল অপারেশন করার জন্য একদম গাউন টাউন পরে ইয়ে করা খুব একটা দরকার নাই। আমরা করে থাকি নিজেদের প্রোটেকশনও বেটার, ক্লিনলিনেসও হয়। আবার এই যে আমরা মাউথ গ্যাগ লাগাচ্ছি, প্লেস রিট্রাক্টর বলছে যেটা হলো ডেভিল, এটার নাম হলো বয়েল ডেভিস মাউথ গ্যাগ। আর এখানে ড্রাফিন বাইফোর্ড আছে যেটা দিয়ে আমরা স্ট্যান্ড দিয়ে ইয়ে করে পালপেট দিয়ে এই যে এটা ইয়ে করে দেখলাম যে আমরা কোনো অন্য কোনো ডিজিজ আছে কিনা, অ্যানাটমিক্যাল ল্যান্ডমার্ক গুলা। এটা হলো এই যে ইবুলা, তারপরে অ্যান্টেরিয়র পিলার, পোস্টেরিয়র পিলার দেখে নিলাম। দেখে নিয়ে তারপরে আমরা টনসিলটাকে হোল্ড করব। টনসিল হোল্ডিং ফরসেপ আছে, কেউ এটা ডিসেক্টিং ফরসেপ, ওয়া ফরসেপ এটা দিয়ে ধরে, কেউ টনসিল হোল্ডিং ফরসেপ দিয়ে ধরে, কেউ আবার যে লাক্স ফরসেপ দিয়ে ধরে আমরা অনেক বেশি। তারপরে ইনসিশন দেয়, ইনসিশন দেওয়ার পরে টনসিলের মধ্যে যে ইনসিশন দেওয়া হয়, ইনসিশন দেওয়ার পরে এটাকে ডিসেক্ট করা হবে। এটা হলো ডিসেক্টিং মেথড। আমি এখন যেটা দেখাচ্ছি টনসিলের ক্যাপসুলের লেভেলে এখানে ডিসেক্ট করে মিউকাস মেমব্রেনটা যেন বেশি না কাটা হয় এই জন্য রিলিজ করে একটু যতটুকু মিউকাস মেমব্রেন বেশি রাখা যাবে, এবং এটা ডিসেক্ট করে ডিসেক্ট দি ইন দা মানে ক্যাপসুল, এবং ক্যাপসুলটা আমরা টনসিলের সাথে ফেলে দেই। কাজে এটা একদম ক্যাপসুলের লেভেলে আমরা যে ডিসেক্ট করি এখানে আসলে তেমন ব্লিডিংও হয় না, এবং খুব তারপরেও তো একটু ব্লিডিং হয় টনসিল অপারেশনে। বেশি ব্লিডিং হলে বুঝতে হবে যে উই আর নট ইন প্লেন অফ দ্য ডিসেকশন। যেমন এই টনসিলের টমি করে একটা টনসিল এরকম করে যে আমরা লিম্ফয়েড টিস্যু, এটা এটা ক্যাপসুলের ইয়ে থেকে এটা যেটা দিয়ে করছি এটা নাম টনসিলের ডিসেক্টর। একদম লোয়ার এন্ডে যাওয়ার পরে আমাদের কাছে এটা ওই যে স্টেনলেস স্টিল দিয়ে বানানো নিগাস নিগাস ফরসেপ আছে, নিগাস ফরসেপ দিয়ে ধরতে পারি, অথবা টনসিল লোয়ার এন্ড কাটার জন্য স্নেয়ার আছে যেটা কাটিং এবং ক্রাশিং করে একসাথে। টনসিলের স্নেয়ার দিয়ে আমরা ওইটা কাটতে পারি। এই যে টনসিল ডিসেক্ট করে লোয়ার এন্ডে আমাদের চলে গেলাম। আচ্ছা, আমরা টনসিল অপারেশনের জন্য এই যে এরপরে এই মেথডটা যেটা দেখাচ্ছি, এটা হলো যে আমরা যদি টনসিল অপারেশন করতে গেলে আমরা যদি ডায়াথার্মিক মেথড, যেটা খুব সিম্পল, এখানে কোনো ব্লিডিং হয় না যদি বড় কোনো ব্লাড ভেসেল কেটে না দেওয়া হয়। এবং অনেকে বলে যে ডায়াথার্মি দিয়ে করলে পেইন বেশি হয়, আসলে কিন্তু তা না। পেইন বরং নার্ভ এন্ডিং গুলো পুড়ে যায় বলে পেইন অত আরো বেশি হয় না। এমনি টনসিলেক্টমি অপারেশনের পরে 10 থেকে 12 দিন পর্যন্ত অনেক ব্যথা হয়, ইটস ভেরি সিভিয়ারলি পেইনফুল, এবং যার জন্য আগে থেকে কাউন্সেলিং করে নিতে হয়। এবং এই যে ডিসেকশন করা, ডায়াথার্মি দিয়ে ডিসেকশন করে, এটা দিয়ে বরং লোয়ার এন্ড পর্যন্ত আগাবার এন্ড পর্যন্ত খুব ক্লিয়ারলি সুন্দরভাবে ডিসেকশন করা হয়। এই কোয়াবলেশনের কথা যেটা বললাম বা রেডিও ফ্রিকোয়েন্সির কথা যেটা বললাম, কোয়াবলেশন এবং রেডিও কোয়াবলেশনে এটার সাথে একটা চিকন ইয়ে দিয়ে পানি ওয়াটার দিলে এই জায়গাটায়, যে এখানে যেমন ড্রাই না হয়ে জায়গাটা ওয়েট কাটা, এবং এখানে হিট জেনারেশনটা কম হয়। হিট জেনারেশন কম হলে আন্ডারলাইং টিস্যু ড্যামেজ কম হয়, কিন্তু লং টার্ম রেজাল্টস আমরা দেখেছি ইট ইজ সেম। এই যে একটার পর একটা টনসিল এভাবে আমরা ডিসেক্টিং ফরসেপ ইয়ে করে কোয়াগুলেশন, আমাদের ডায়াথার্মি, ওখানে ডায়াথার্মির মধ্যে বিভিন্ন রকমের সিলেকশন আছে যেটার মধ্যে আমরা এটা করে 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 থাকি মনোফর্মাল ডায়াথার্মি। পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্ট আমরা যদি করি, পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্ট করা হয় পোস্ট অপারেটিভ রুমে এবং পরবর্তীতে ওয়ার্ডে। সেখানে আমরা পেশেন্টকে যে অ্যাডভাইস গুলা দিয়ে থাকি, যে প্রথম অবজারভেশন, প্রথম 24 ঘন্টার অবজারভেশন হলো একদম
মানে টনসিলেক্টমির পেশেন্টের যেহেতু রিঅ্যাকশনারি হেমোরেজ থাকে, রিঅ্যাকশনারি হেমোরেজ থাকে কেন, ব্লাড ভেসেল যে কোনোটা ওপেন করে যেতে পারে, আর যারা লাইগেট করে লাইগেসাল লুজ হয়ে ছুটে যেতে পারে, এগুলো থেকে রিঅ্যাকশনারি হেমোরেজ হয়। আমরা প্রাইমারি হেমোরেজ হলো ব্লিডিং হয় অপারেশনের সময়, রিঅ্যাকশনারি হেমোরেজ হলো 24 ঘন্টার মধ্যে যে ব্লিডিং হয় আফটার দি সার্জারি, এবং এরপরে হলো সেকেন্ডারি হেমোরেজ হয় আফটার 24 আওয়ার, যে কোনো সময় হতে পারে, ইউজুয়ালি 5 to 7 days। টনসিলের ফোসা হিল করার আগ পর্যন্ত 15 দিনের মধ্যে যে কোনো সময় হতে পারে, এবং এটা ডিউ টু ইনফেকশন, এবং সেকেন্ডারি ইনফেকশনের কারণে হয়। এই ইনফেকশনের উপরে পেশেন্টেরও কোনো হাত নাই, সার্জনেরও কোনো হাত নাই, বা কারো কোনো হাত নাই, এটা যাদের হওয়ার তাদেরটা হয় এই যে ইয়ের কারণে। টনসিলেক্টমির যে কমপ্লিকেশনস, আমরা অনেক কমপ্লিকেশনের কথা বলি, এই যে ব্লিডিং এর কথা বললাম, রিঅ্যাকশনারি এবং সেকেন্ডারি ব্লিডিং, ইনজুরিজ, কোথায় কোথায় ইনজুরি হয়, অনেকেই আজগুবি কথা বলে বসে যে রিকার্ন ল্যাঞ্জের নার্ভ ইনজুরি হয়, কথা বলতে পারে না, এগুলা অবাস্তব কথা। ইনজুরি যেটা হয় সেটা হলো যে মাউথ গ্যাগ লাগানোর সময় লিপস, টিথ, টাং, এগুলোর মধ্যে ইনজুরি হয়, ফুস্টোফ্যারিঞ্জিয়াল ওয়াল, আশপাশে প্যালেট, এগুলোর মধ্যে ইনজুরি হয়। হ্যাঁ, অনেক সময় যে এই আমরা একটার পর একটা যখন সার্জারি করি, দেখা যায় যে আমরা এই টনসিলের মাউথ গ্যাগ যেটা স্টিলের তৈরি, স্টেনলেস স্টিল দিয়ে তৈরি, এটাকে গরম করে আমরা কতক্ষণ ইয়ে করার পরে এটাকে স্টেরিলাইজেশন করি। প্রথম একটা কেসে না হয়তো ক্লিপ করা গেল, সাবসিকুয়েন্ট কেসে তো গরম করে করতে হয়, এবং সেটা অনেক সময় রিলেটিভলি হট একটা যদি মুখের মধ্যে লাগাই যে ঠোঁট ঠোঁট পুড়ে যায়, এই ধরনের ঘটনা অনেক হয়েছে। কাজে এটা খুব মনে রাখতে হবে। আমরা যখন, আমি এখানে একটা প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট নিয়ে একটু কথা বলবো ইন এডিশন টু দিস, যে এই যে আমরা একটা টনসিলের পেশেন্টকে যখন আমাদেরকে পরীক্ষার সময় দেয়া হয়, আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশনের জন্য, আমি এই কয়েকটা জিনিস সবসময় সবাইকে, আমার স্টুডেন্টদেরকে সবসময় লিখে কাগজে দিয়ে দেই এবং বুঝাই দেই যে এই জিনিসগুলা ঠিক এইভাবে করলে। আর কারণ অনেক সময় দেখা যায় যে স্টুডেন্টদেরকে ডেকে না ওই এক্সামিনারদের সামনে পরীক্ষা করতে হয়। ক্রনিক টনসিলাইটিসের পেশেন্ট, সিট ফ্রন্ট টু ফ্রন্ট উইথ দ্য পেশেন্ট, আমরা কিন্তু পেশেন্টকে সামনাসামনি বসাই পরীক্ষা করি, কখনো শোয়াইয়া পরীক্ষা করি না। গ্রিটিংস, প্রথমেই রোগীকে গ্রিট করতে হয়, আসসালামু আলাইকুম, আমি একজন ফাইনাল ইয়ার স্টুডেন্ট, আমি আপনার গলাটা একটু পরীক্ষা করব। গিভ ইউর অ্যাকোয়েন্টেন্স, আমি ফাইনাল ইয়ার স্টুডেন্ট, সিক পারমিশন টু এক্সামিন দ্য থ্রোট, আমি আপনার গলাটা একটু পরীক্ষা করব। একথা বললে পেশেন্ট তো আগে থেকেই মোটিভেটেড থাকে, কোনো অসুবিধা করে না। প্লেস দি লাইট প্রপারলি ইনসাইড দি থ্রোট, আমরা কপালের মধ্যে যে এখন তো পেন্সিল লাইট, আগে তো রিফ্লেক্টিং লাইট যেটা প্র্যাকটিস করা লাগতো, এখন কোনো প্র্যাকটিস করা লাগে না, পেন্সিল লাইট একদম গলার উপর থেকে হা করলে গলার ভিতরে যেয়ে পড়ে। তারপরেও দেখি যে লাইটটা আকাশের দিকে, গলা দেখতেছে, অথবা নাকের মধ্যে বা কপালের মধ্যে অথবা ছাদের দিকে, গলার ভিতরে লাইটটা যেন পড়ে, সেটার জন্য একটু নামাইয়া ঠিক মতো প্রপারলি প্লেস করতে হবে। ডিপ্রেস দি অ্যান্টিরিয়র টু-থার্ড অফ দ্য টাং উইথ মেটালিক টাং ডিপ্রেসর, এই কথাটা আমি আগে একবার বললাম মাত্র, যে অ্যান্টিরিয়র টু-থার্ড অফ দি টাং সাপ্লাইড বাই দ্য ম্যান্ডিবুলার ডিভিশন অফ দি ট্রাইজেমিনাল নার্ভ, এটাকে ম্যানিপুলেট করা যায়, এটাকে অ্যান্টিরিয়র টু-থার্ড অফ দি টাংকে ডিপ্রেস করতে হবে। পোস্টেরিয়র থার্ডে টাচ করলে গ্যাগ রিফ্লেক্স হবে, অ্যান্টিরিয়র থার্ডে টাচ করলে মিডল থার্ড উপরের দিকে উঠে আসে, গলার ভিতরে টনসিল, ফ্যারিক্স কিছুই দেখা যায় না। কাজেই এটা টাং ডিপ্রেসর করার সময় এটা খুব মনে রাখতে হবে। Use two tongue depressor, one pressing the tongue and other gently pressing the anterior facial filler to see in specific parts coming out. এটাও কিন্তু আমি বলেছি এবং জিজ্ঞেস। Examine the jugulodigastric lymph nodes from behind the patient. এই যে jugulodigastric lymph node 2 cm below and behind the angle of the mandible থাকে, এটা কিন্তু পেশেন্টের পিছনে যে এক্সামিন করছে কিনা, এক্সামিনার হয়তো ওইদিকে তাকায়ও নাই, কিন্তু ওইটা তো একটা জিনিস বোঝা যায়, একটা স্টুডেন্ট একজনের পরীক্ষা নিচ্ছে, আরেকজন ওইদিকে পরীক্ষা করতেছে, কিছুই দেখলাম না, ও ঘুরে যেয়ে পিছন থেকে নিল কি নিল না, নাকি সামনে থেকে দেখে চলে গেল, এটাতেই কিন্তু এটার মার্কিং হয়ে যায়। কাজে এটা মনে রাখতে হবে, লোকেটেড বিলো এন্ড বিহাইন্ড দি অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবল। এই কয়েকটা লাইন যদি কেউ ভালো করে মনে রাখে, যে আমি সামনাসামনি বসলাম, তারপরে পেশেন্টকে গ্রিট করলাম এবং পেশেন্টকে নিজের পরিচয় দিলাম, প্লেস দি রাইট প্রপারলি ইনসাইড দি থ্রোট করলাম, তারপরে আমি অ্যান্টিরিয়র টু-থার্ড অফ দ্য টাং ডিপ্রেস করলাম, দুইটা টাং ডিপ্রেসার দিয়ে ইনস্পিরেশন পাস দেখলাম, এবং টনসিস এনলার্জ কি এনলার্জ না ওটা তো আমি দেখিয়ে নিলাম, এবং পিছন দিক থেকে যে জুগুলোডিগাস্ট্রিক লিম্ফ নোডটা পালপেট করলাম। কিন্তু এখানে একটা জিনিস আমি বলবো, টু বি অনেস্ট, সেটা হলো আমরা যখন এমবিবিএস পরীক্ষা দিয়েছি তখন কিন্তু আজকের মতো মানুষ এত বুঝতো না, এবং কাউরে এত কাউন্সেলিংও করা লাগতো না, এবং পেশেন্টের কাছে নিজের এভাবে পরিচয় দিয়ে দেখার কথাও ছিল না।
কিন্তু এখন এটা কালচারে চলে আসছে ফর লাস্ট 25 ইয়ার্স অর সো। আমরা পাস করেছি 35 বছর হয়ে গেছে। কাজেই এটার জন্য আমার মনে হয় আজকে যে কালচার এবং ইভেন আজকে প্রত্যেকটা রোগীকে প্রত্যেকটা অপারেশন সম্পর্কে ডিটেইলস বলে দিতে হয়, মানুষ বুঝতেও চায়। আগে কখনো গুলো বুঝতেও চাইতো না যে যখন যে অবস্থা ছিল। কাজেই এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। এবং আমি এখানে কয়েকটা প্রশ্ন, যেমন ফাইন্ডিংস কি দেখে বললা ক্রনিক টনসিলাইটিস, এই যে ওইখানে কিন্তু লিখে দিয়েছিলাম tonsils are enlarged, anterior fillets are flushed, conjected or injected, inspissated pus comes out on pressure over the anterior pillar, jugular digestive lymph nodes are palpable, enlarged, non-tender. Tenderness indicate tonsillitis, peritonsillar abscess. My diagnosis is chronic tonsillitis. এইখানে কয়েকটা প্রশ্ন আমি এই রিলেশনে সবাইকে আমি আমার স্টুডেন্টদেরকে দিয়ে দেই। আমি বলবো টনসিল এনলার্জ মিন্স দে আর প্রজেক্টেড মিডিয়ালি ফ্রম দ্য অ্যান্টেরিয়র পিলার্স। এই যে টনসিলটা বড় মানে কি, এটা কন্টেইনার থেকে মিডিয়ালি প্রজেক্টেড হয়ে গেছে। পিলার্স কনজেস্টেড মানে কি, কালার অফ দ্য পিঙ্ক অফ দ্য সারাউন্ডিং ওরাল মিউকোসা। লিম্ফ নোডস আর সো নেমড, এদের নাম জুগুলো ডাইগেস্টিক কেন? কারণ এটা কিন্তু একটু খেয়াল করে বলতে হয়, জুগুলো ডাইগেস্টিক, পোস্টেরিয়র বেলি অফ দ্য ডাইগেস্টিক মাসেল এবং ইন্টারনাল জুগুলার ভেইন। কেউ যখন বলবে জুগুলার ভেইন এবং ডাইগেস্টিক মাসেল, তাকে কিন্তু এক্সামিনার প্রশ্ন করবে ডাইগেস্টিক মাসেলের কয়টা বেলি, কোথায় এটা অ্যাটাচমেন্ট। আর ইন্টারনাল জুগুলার ভেইন না বলে জুগুলার ভেইন বলে তাকে জিজ্ঞেস করবে কয়টা জুগুলার ভেইন নেকের মধ্যে আছে। অ্যান্টেরিয়র জুগুলার ভেইন, এক্সটার্নাল জুগুলার ভেইন এবং ইন্টারনাল জুগুলার ভেইন, তিনটা সম্বন্ধে ডিটেইল জিজ্ঞেস করার অধিকার এক্সামিনারের আছে। কিন্তু এমনি এক্সামিনার কোনোদিনও ওইদিকে যায় না যখন সে কারেক্টলি এই দুটো শব্দ ঠিক মতো বলে। কাজে এটা আমি অনেক বছর পরীক্ষা নেই, আমি দেখি যে আমার সাথে যখনই এক্সটার্নাল কেউ বসেন বা আমি যেখানে এক্সটার্নাল হয়ে যাই তখন এই প্রশ্নগুলো ঠিক এভাবে আসে। ডাইগেস্টিক মাসেল হ্যাজ টু বেলি, অ্যাটাচমেন্ট অফ দ্য মাসেল ইজ ফ্রম দ্য ম্যান্ডিবল, মানে ম্যান্ডিবলের এখানে এট দ্য মেন্টাম এবং ইনার অ্যাসপেক্ট অফ দ্য মাস্টার প্রসেস দ্য টেম্পোরাল বোন, হ্যাং বাই ফাইব্রাস স্লিং and is a tendon between the anterior posterior pillars. তবুও posterior বেলির মধ্যখানে এটা ইয়ে করে, এটা হাইওয়েড বোনের সাথে হ্যাং করে থাকে। উত্তর করার জন্য এই জিনিসটা লিখে দিলাম যে এটা আমরা একটু জেনে নিই। ইন্টারনাল জুগুলার ভেইন starts in the jugular valve as continuation of the sigmoid sinus and ends in the root of the neck, joining the subclavian vein to form the innominate or brachiocephalic vein. এই দুটা ভেইন এবং এই যে সাবক্লাভিয়ান ভেইন বা ইন্টারনাল জুগুলার ভেইনের জাংশনে আর কি জিনিস ওপেন করে, লেফট সাইড এবং রাইট সাইডে এখানে থোরাসিক ডাক্টটা এসে ওপেন করে। গ্রস একটা প্রশ্ন এই রিলেশনে অনেক সময় যারা অ্যান্সার করে যায় তাদেরকে জিজ্ঞেস করে হঠাৎ করে থেমে গেলে, কেউ যখন আমরা অ্যান্সার করি একটু ভালো বলতে লাগলে কোথাও যে থেমে গেলে আমরা আর আগাই না, কারণ পরে দেখা যাবে যে বেসিক জিনিসও ভুল করে ফেলতেছে। কাজে পরীক্ষা নেওয়ার সময় আমরা এগুলো খুব খেয়াল করি। কাজে এই যে কেস সম্পর্কিত এই ইনফরমেশন গুলা খুব দরকার, যেটুকু আমি দিলাম এটা হলো কেস রিলেটেড কোশ্চেন। আমি এডিনার্স নিয়েও আজকে একটু কথা বলবো, কারণ এডিনার্স যদিও একদিন এডিনার্স নিয়ে ডিটেলস আলাপ করা দরকার, বাট ইম্পর্টেন্ট জিনিসগুলো টনসিল এবং এডিনার্স যেহেতু একটা ক্লাস হিসাবে আসে, আমি সুযোগ পেলে বা অটাইটিস মিডিয়া উইথ ইফিউশন যখন বলবো তখন এডিনার্স সম্পর্কে বাকি জিনিসগুলো ডিটেলস করব। আজকে নাসোফ্যারিঞ্জিয়াল টনসিল বা এডিনার্স, এডিনার্স একটা লাইফ হিস্ট্রি আছে। এডিনার্সের একটা লাইফ হিস্ট্রি আছে। লাইফ হিস্ট্রিটা কি? লাইফ হিস্ট্রি হলো অ্যাট বার্থ নাসোফ্যারিংসে কোনো লিম্ফয়েড টিস্যুর কোনো ইলিভেশন থাকে না। আমার আর আপনার যেমন এখন প্লেন ওখানে কিছু নাই, ঠিক সেরকম। কিন্তু এই যে জন্ম থেকে শুরু করে 3 বছর পর্যন্ত গ্রাজুয়ালি এখানে লিম্ফয়েড টিস্যু জমা হতে থাকে এবং হাইপারট্রফি হতে থাকে। সার্কুলেশন থেকেও আসে নতুন নতুন লিম্ফয়েড সেল এখানে রিক্রুটেড হয় এবং জমা হয়, আর ওখানকার যে সাবইপিথেলিয়াল লিম্ফয়েড টিস্যু আছে এরও হাইপারট্রফি হয়। 3 বছর বয়সে একটা ভিজিবল সোয়েলিং দেখা যায়। 3 থেকে 7 বছর 8 বছর পর্যন্ত, 3 থেকে 8 বছর পর্যন্ত রেপিডলি এটা ইনক্রিজ করে। বাচ্চাটা কিন্তু স্লোলি বড় হচ্ছে। 8 থেকে 10 বছর পর্যন্ত এই রেপিড ইনক্রিজের পরে যে লিম্ফয়েড টিস্যুর যে সাইজটা হয় এই সাইজটা মেনটেইন করে। আবার 10 বছর 11 বছর 12 বছর থেকে এটা রিগ্রেস করতে শুরু করে, 20 বছর বয়সে এটা টোটালি চলে যায়। কিন্তু ব্যাপারটা কিন্তু অন্যখানে, সেটা হলো যে বাচ্চাটা কিভাবে বড় হচ্ছে, বাচ্চার নাসোফ্যারিঞ্জিয়াল এয়ারওয়ের তুলনায় এটা কতটুকু বড় হচ্ছে। যদি এটা সাইজ রিলেটিভলি বেশি বড় হয় এবং নাসোফ্যারিংসের যে ইয়ার প্যাসেজ এটার থেকে এটাকে আমরা এই জন্যই গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 4 হাইপারট্রফি অফ দ্য লিম্ফয়েড টিস্যু আমরা ভাগ করে সেখানে আমরা দেখিয়েছি। আমি এক্সরেও দেখাবো যে কোন জিনিসটাকে আমরা মাপি এবং কিভাবে কি করি। এই লাইফ হিস্ট্রিটা জেনে কোনো একজন জেনারেলিস্ট
যদি কোনো মানুষকে বলে দেয় যে আপনার বাচ্চার যত অসুবিধাই হোক আপনি চিন্তা করেন না, এটা যখন বাচ্চা যখন বড় হবে তখন এটা চলে যাবে, কিন্তু বড় হওয়ার আগে যে ক্ষতি করে যাবে, বাচ্চা যে প্রপারলি অক্সিজেন পাবে না, ওর স্টেশন টিউব যদি বন্ধ করে কানে পার্মানেন্ট ড্যামেজ করে দিয়ে যায় যেগুলো আর রিকভারি হবে না, কাজে ইন্ডিভিজুয়ালি ইজ টু বি অ্যাসেসড বাই হিজ অ্যান্ড হার কন্ডিশন। কাজে এটা আমরা লাইফ হিস্ট্রিটা জানবো, এটা চলে যাবে এটাও ঠিক, কিন্তু যাওয়ার আগে এটা যে ক্ষতি করে দিয়ে যাবে এটা যেন করতে না পারে। কারণ যেতে যেতে যত বছর অত বছরে কিন্তু এটা কিন্তু গ্রোয়িং ফেজ অফ দ্য লাইফ, একটা বাচ্চার গ্রোয়িং ফেজ, লার্নিং ফেজ অফ লাইফ। এই সময় একটা বাচ্চা কথা শুনবে, কথা শিখবে, কথার মিনিং বুঝবে। এই সময় যদি একটা বাচ্চাকে কোনো কারণে এই হ্যান্ডিক্যাপ করে রাখা হয় তাহলে কিন্তু এই বাচ্চাটার ফিউচারটা ভালো যায় না। কি কারণে এডিনয়েড বড় হয়? অ্যালার্জির কারণে বড় হয়, ইনফেকশনের কারণে বড় হয়। ইনফেকশন এবং অ্যালার্জি দুটো কারণেই বড় হয়, এটা ধরে নিতে হবে। এখন এডিনয়েড বড় হলে সাধারণত কি কি সিমটম, কি কি ফিচার আমরা দেখতে পাই, এটাকে 4 ভাগে ভাগ করে আমরা স্টাডি করি। এডিনয়েড বড় হলে 4 ভাগে ভাগ করি, কারণ নেজোফেরিং যখন নাকের সামনে ছিদ্র হলো অ্যান্টিরিয়র নেজাল অ্যাপারচার, পোস্টেরিয়র নেজাল অ্যাপারচারের নাম হলো কোয়ানা। পোস্টেরিয়র নেজাল কোয়ানা বলে কোনো কিছু নেই, কাজে এই পোস্টেরিয়র নেজাল অ্যাপারচারকে বলি কোয়ানা। অনেক স্পেশালিস্টও দেখে এরকম করে ভুল করেন যে আমাদের নাকের অ্যান্টিরিয়র নেজাল অ্যাপারচার বা অ্যান্টিরিয়র নেয়ার্স, পোস্টেরিয়র নেয়ার্স আর কোয়ানা, এটা হলো যে কোয়ানা। যেহেতু নেজোফেরিংস এর পোস্টেরিয়র নেজাল অ্যাপারচারের বা কোয়ানার ঠিক সাথেই এডিনয়েডটা বড় হয়, কাজে নাকটাকে পিছনে বন্ধ করে দেয়। কাজে নাকের পিছন দিক দিয়ে বন্ধ করে দিলেও তো সে নাক বন্ধ। কাজে এই সামনে দিয়ে যে মাংসগুলো দেখা যায় বা মাংসের মতো যে জিনিসগুলো টার্মিনেট গুলো দেখা যায়, অনেকে রোগীরা এগুলো দেখে আমাদের কাছে আসে, বাচ্চা নাক বন্ধ, দেখেন মাংস কত বড় হলো। আসলে এগুলো তো নর্মাল, এগুলো তো কোনো রোগ না। কেমন? কাজেই আমরা এই যে নাকের সিমটম, আমরা যেখানে বললাম যে এটা ক্লিনিক্যাল ফিচার, যে জায়গার মধ্যে আসলাম সেই জায়গার মধ্যে নাকজনিত সিমটম, কানজনিত সিমটম, জেনারেল সিমটম এবং কিছু মিসেলেনিয়াস সিমটম আমরা দেখতে পাই। এটা 4টা গ্রুপে আমরা ভাগ করি। একটা হলো যে জেনারেল সিমটম গুলো ইনফেকশনের কারণে হয়। নাকের সিমটম গুলো কি হয়? নাক বন্ধের কারণে। নাক যখন বন্ধ হয় তখন মুখে নিঃশ্বাস নেয়, এবং এটাকে আমরা বলি যে ইডিওটিক লুক। কেউ যদি হা করে থাকে ইডিয়টের মতো লাগে, মানুষ মুখ বন্ধ করে রাখবে ভদ্রলোকের মতো, এটা হলো কথা। নাক যদি বন্ধ থাকে সে তো মুখ না খুলে আর পারবে না। কাজেই নেজা নাক থেকে হয় কি, তখন পিছনের দিকে যখন সিক্রেশন গুলো, কি কি সিক্রেশন, নাকের মধ্যে যে সিক্রেশন আসে, চোখের যে সিক্রেশন ন্যাজোল্যাক্রিমাল ডাক্ট দিয়ে আলটিমেটলি নাকের মধ্যে আসে, সাইনাসের গুলো আসে, নেজাল সিক্রেশন আসে, এগুলো যে নাকের মধ্যে আসে এগুলো তো নেজাল পোস্টেরিয়র নেজাল অ্যাপারচার বা কোয়ানা দিয়ে এটা পিছনের দিকে যেতে লাগবে। কাজে ওখানে যখন বন্ধ থাকে তখন এগুলো জমে পরে নাকের সামনে দিয়ে আসে। আমি অনেক সময় বলি যে আমি গ্রামে বড় হয়েছি, সেই জন্য আমি দেখেছি যে গ্রামের মধ্যে বাচ্চাদের এডিনয়েড বড় হলো, প্যারেন্টসরাও বুঝে না, নাক থেকে সর্দি পড়তেছে, আবার টেনে টেনে খাচ্ছেও, এরকম ইয়ে করে করে, এরকম আমি অনেক দেখেছি, এখনো দেখা যায় বস্তিতে টস্তিতে বা গ্রামে গঞ্জে এখনো দেখা যায়, যদিও অনেক কমছে, আমাদের ইকোনমিক সোশ্যাল সব ডেভেলপমেন্টের সাথে সাথে এগুলো কমতেছে। নেজাল অবস্ট্রাকশনের জন্য এই যে সাইনাস ইনফেকশন, ইটিস্ট্যাক্সিস, ভয়েস চেঞ্জ, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, নাক বন্ধ থাকে নেজোফেরিংসের গ্রোথের কারণে, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, কারণ হিউম্যান বিইং আর নেজাল ব্রিদার, তারা নাকে নিঃশ্বাস নিবেই। কাজেই রাত্রে ঘুমের মধ্যে আসতে যখন মুখটা খোলা রেখে ঘুমায়, হঠাৎ করে মুখটা বন্ধ হয়ে যায়, কারণ মুখ তো অটোমেটিক বন্ধ হয়ে যাবে, নাক থেকে নিঃশ্বাস নিতে চাইবে, তখন নাকও বন্ধ মুখও বন্ধ, নিঃশ্বাস নেবে বন্ধ, ব্রিদিং ডিফিকাল্টি হয় ওদের অনেক সময়, এগুলোর কারণে অন্যান্য সিমটম হয়। কাজে নাক বন্ধের সাথে আরো কতগুলো চেঞ্জ হয়, সেটা হলো যে এই যে নাক বন্ধের কারণে নাকে নিঃশ্বাস না নিতে বলে এলাগুলা, পিস নস্ট্রিল বলে আমরা, যে এলাগুলা ডেভেলপ করে না, মনে হয় যেন কেউ এলাগুলোকে চিপে দিছে। তারপরে এই যে প্যালেট হাই আস্ট প্যালেট হয়, প্যালেটের আর্সটা উপরের দিকে চলে আসে, কারণ নিচের দিকে নামতে পারে না। হাইপোপ্লাস্টিক ম্যাক্সিলা হয়, ম্যাক্সিলা গুলো ছোট হয়, ম্যাক্সিলা গ্রো করতে পারে না। মুখ খোলা থাকার কারণে স্পঞ্জি গাম, এরকম অনেকগুলো ফেস, এগুলোকে একসাথে আমরা বলি এডিনয়েড ফেসিস হয়। একটা ওপেন মাউথ পোর্সার, স্পঞ্জি গাম, তারপরে হাই আস্ট প্যালেট, হাইপোপ্লাস্টিক ম্যাক্সিলা, পিন্স নস্ট্রিল, নেজাল ডিসচার্জেস, এগুলো সব মিলে আমরা বলি এডিনয়েড ফেসিস। আর কানের জন্য কি হয়? সিম্পলি কানের মধ্যে স্টেশন টিউব বন্ধ করে দেওয়ার জন্য টিউবাল অক্লুশন হয়ে রিকারেন্ট একিউট অটাইটিস মিডিয়া এবং অটাইটিস মিডিয়া ডিফিউশন এবং ক্রনিক সাপোর্টিভ অটাইটিস মিডিয়া, এবং স্টেশন টিউব বন্ধ হওয়ার কারণে যে অটাইটিস মিডিয়া হয় ওগুলোতে কোলিস্টেটোমা বেশি হয়, ওই কমপ্লিকেশন গুলো ওই ধরনেরই হয়ে থাকে। কাজেই
আমরা নেজাল সিমটমের কথা বললাম, অরাল সিমটমের কথা বললাম। জেনারেল সিমটম হলো এই যে মুখে দিয়ে নিঃশ্বাস নিতে হচ্ছে বারবার, তারপরে নাকের মধ্যে জমতেছে, এবং লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে অনেকগুলা সিক্রেশন এডিনয়েডের কারণে এগুলো জমে রাত্রে ঘুমের মধ্যে যদি একটু সুযোগ পায় এগুলা যখন নিচে নামে তখন দেখা যায় যে এগুলা কাশি হয় এবং অ্যাসপিরেশন হয়, যার জন্য লোয়ার রেসপিরেটরি ইনফেকশন লাইক ক্রনিক কফ এগুলা হয় জেনারেল ইনফেকশনের জন্য। এগুলোর জন্য এডিনয়েড ফেসিসের কথা আমি বললাম, রিপিটেড লোয়ার রেসপিরেটরি ইনফেকশন হয়, এগুলো হলো জেনারেল সিমটমস। মিসেলিনিয়াস যেগুলো হয় সেটা হলো এই যে নাকে দিয়ে যে সিক্রেশন হচ্ছে, এই জন্য অনেক সময় বাচ্চারা খক খক করে করে নাকে অনেক সময় ফেত করে, অনেক বাচ্চাই দেখা যায় যে ইরিটেশন হয়। কারো কারো আছে রাত্রে ঘুমের মধ্যে নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার কারণে ওরা অনেক সময় ঘুমের মধ্যে অক্সিজেন কমে যাওয়ার কারণে দুঃস্বপ্ন দেখে, হ্যাঁ, নাইট টেরর্স। নকটার্নাল এনুরেসিস, অনেকে রাত্রে প্রস্রাব করে দেয় এবং এই মানে হাত পা ছুড়ে মারে, এরকম সিচুয়েশন হয়। কিছু হেবিট খক খক করতে থাকে, করতে থাকে, এগুলো নিয়ে প্যারেন্টসরা আমাদের কাছে আসে, আমরা এই সমস্ত জিনিস দেখি। এগুলো হলো এডিনয়েডসের সিমটম, অনেকগুলো কিন্তু কোরিলেট করে না পড়লে কারো কাছে মনে থাকবে না। নেজাল, অরাল, তারপরে কিছু মিসেলিনিয়াস, আর হলো কিছু ইনফেকশনের জন্য জেনারেল সিমটমস। হিস্ট্রি এবং ক্লিনিক্যাল এক্সামিনেশন দিয়ে আমরা ডায়াগনোসিস করি এবং পারফেক্ট ডায়াগনোসিসটা আসে রেডিওলজিক্যাল ডায়াগনোসিস। হিস্ট্রি এবং ক্লিনিক্যাল ফিচার তো বলেই ফেললাম। রেডিওলজিক্যাল ডায়াগনোসিস এটা হলো একটা এক্স-রে নাসোফ্যারিংস। এটা আমি একটু দেখিয়ে দিব যে এটা একটা, আমি আসলে যদি এখানে নর্মাল একটা দেখাতাম আরো ভালো হতো, অনেক বেশি হয়ে যায়, লম্বা হয়ে যায়, দেখে ওইদিকে যেতে চাই না। এটা হলো আমাদের এই যে দাঁত, এবং বাচ্চাদের ক্ষেত্রে ছোট বাচ্চাদের যখন আমরা এক্স-রে করে দেখি এই যে 2-3টা দাঁত পড়ে গেছে, আরো দাঁত উঠতেছে, এগুলো হলো পার্মানেন্ট টিথ, এগুলো হলো ডেসিডুয়াস টিথ। 4 সারিতে দাঁত দেখা যায়। এই সারির দাঁত হলো একদম ম্যান্ডিবলের ভিতরে, আর এটা হলো দাঁত যেগুলো ইরাপ্টেড দাঁত, যে দুধের দাঁত, এগুলো কিন্তু এখান থেকে বেরিয়ে পার্মানেন্ট টিথ আসবে। আর উপরের মাড়িতে এখানে এই যে দাঁতগুলো, এগুলো কিন্তু যেগুলো উপরে দেখা যাচ্ছে বাচ্চাদের দুধের দাঁত, যেগুলো একদম নরম পড়ে যাবে, এবং এরপরে পার্মানেন্ট টিথ, এগুলো হলো পার্মানেন্ট টিথ। এই যে মোলার টিথ, এগুলো কিন্তু পার্মানেন্ট একবার আসবে, উপর থেকে আস্তে আস্তে নামবে, এগুলো মাড়ির ভিতরে থাকে। কেমন? আচ্ছা, এই নাক বলতে আমরা যেটা বুঝি, নাক থাকবে কোথায়? নাক থাকবে এই যে দাঁতের সামনে এই জায়গার মধ্যে থাকে নাক। এক্সরে তো উঠেই নেই, কাজে নাকে কোনো মাংস বাড়ে না, নাকে কোনো রোগ হয় নাই। এটা হলো সাইনাস, এগুলো হলো টার্বিনেটস, এই যেগুলো দেখা যায় ইনফিরিয়র টার্বিনেট, মিডল টার্বিনেট, এগুলোর ছবি। এবং এটা আরো ভালোভাবে আমরা বুঝলাম কেন, এটাতে আমাদের এই যে স্পেনার্ড বোন, এই যে শিলাটা শিক অফ দি স্পেনার্ড, এটা দিয়ে আমরা গ্রস ল্যান্ডমার্ক যেগুলো দিয়ে আমরা বুঝবো, এগুলো হলো, এটা হলো নেজাল ক্যাভিটি এবং সাইনাসেস, আর এটা হলো স্পেনার্ড বোন। আচ্ছা, এখানে আমরা নেজোফ্যারিংস আমরা জানি যে ফ্যারিংস যখন আমরা পড়েছি তখন একটা সার্ভাইকাল স্পাইনের লোয়ার বর্ডার পর্যন্ত এই জায়গাটুকু হলো নেজোফ্যারিংস। আর এখানে হলো বেজ অফ দ্য স্কাল থেকে শুরু করে, বেজ অফ দ্য স্কাল থেকে শুরু করে লোয়ার বর্ডার অফ দ্য সার্ভাইকাল স্পাইন, পোস্টেরিয়রলি হলো স্পেনার্ড বোন, অ্যান্টেরিয়র হলো প্যালেট, এই জায়গাটা হলো নেজোফ্যারিংস। এই যে এই জায়গাটা হলো নেজোফ্যারিংস। আমি যদি একদম টোটালি একদম সারাউন্ডিং করে আইকে নেই, তাহলে এটা হলো নেজোফ্যারিংস। এই নেজোফ্যারিংস এর মধ্যে আমরা নেজোফ্যারিঞ্জিয়াল এয়ারওয়ে হলো এই যে এটা হলো কোয়ানা, পোস্টেরিয়র নেজাল অ্যাপারচার। এই যে এডিনয়েড, এটা হলো এডিনয়েড, এটা বড় হয়ে কোয়ানাকে তো বন্ধ করে দিল, কাজে পুরো নাকই বন্ধ। এটা এইভাবে বন্ধ করার জন্য, পিছন দিক থেকে বন্ধ করে দেওয়ার জন্য এটা বন্ধ। আচ্ছা, আমরা এখানে এই যে নেজোফ্যারিঞ্জিয়াল এয়ারওয়ে বলতে আমরা এই প্যালেট পর্যন্ত, হার্ড প্যালেট এবং সফট প্যালেটের জাংশন, অথবা মোস্ট বালজিং পয়েন্ট, কারণ ফাংশনাল নেজোফ্যারিংস এর জন্য তো মোস্ট বালজিং পয়েন্ট অফ দা এই ইয়ে থেকে, প্যালেট থেকে আমাদের স্পেনার্ড বোন পর্যন্ত এই যে ট্রান্সভার্সের যে ডিসটেন্স, এটাকে আমরা বলি নেজোফ্যারিঞ্জিয়াল এয়ারওয়ে। ম্যাক্সিমাম বন্ধ যেখানে, এদিক দিয়ে তো সবচেয়ে ন্যারো, এদিকে খোলা থাকলে কি হবে, এখানে বাতাস না গেলে তো আর এদিক দিয়ে বাতাস যেতে পারবে না, কাজে ন্যারোয়েস্ট পার্টকে আমরা চিন্তা করব। এই ন্যারোয়েস্ট পার্টের মধ্যে যখন আমরা ট্রান্সভার্সে দেখি যে তার কতটুকু জায়গা বাকি আছে। আর এই যে নেজোফ্যারিঞ্জিয়াল এয়ারওয়েকে যদি আমরা 25% জায়গা যদি অকুপাই করে, এটাকে আমরা বলি গ্রেড 1, 50% যদি অকুপাই করে এটা হলো গ্রেড 2, 75% যদি অকুপাই করে গ্রেড 3, এবং 75% এর বেশি যদি অকুপাই করে এটা গ্রেড 4। কাজে অনেক রেডিওলজিস্ট যারা খুব ভালো বুঝেন, জানেন এবং আজকের আপ টু ডেট আছেন স্ট্যান্ডার্ডের সাথে, ওনারা লেখেন যে এডিনয়েডের সাইজ গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3। অনেকে মাইল্ড, মডারেট, সিভিয়ার যারা লেখেন, অনেকেই দেখেছি আমি যে মাইল্ড এডিনয়েড, মডারেট এডিনয়েড এবং সিভিয়ার এডিনয়েড যারা দেখেন, আসলে ওনারা ভালো করে ঠিক বুঝেন না
যে ইনফ্যাক্ট কতটুকু বলতে হবে বা কতটুকু কি করতে হবে, কারণ ওনারা এরকম এডিনয়েডকেও মাইল্ড বলে রাখেন বা ইয়ে করে রাখেন। এটা দেখেন আমরা যদি মাপি তাহলে এটা কিন্তু 75%-এর বেশি, এটা 90% জায়গা অকুপাই করে আছে। আচ্ছা, এরকম একটা এক্সরে দিয়ে কিন্তু অনেক সময় রিড করার জন্য বলা হয়, অথবা ইয়েতে অসপি স্টেশনে দিয়ে। এটা আমরা বলি দিস ইজ অ্যান এক্সরে নাসোফ্যারিংস ল্যাটারাল ভিউ। এক্সরে নাসোফ্যারিংস এবং এক্সরে নেক ল্যাটারাল ভিউর মধ্যে ডিফারেন্সটা হলো যে এক্সরে যখন আমরা নাসোফ্যারিংস করি তখন ফোকাস অফ দ্য এই যে আমরা এক্সরে যে রেট দিয়ে ফোকাসটা দেয় অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবলে, আর যখন আমরা নেক নেই তখন দেই থাইরয়েড কার্টিলেজে, কাজে রেডিওগ্রাফাররা যেটা করে থাকেন। আচ্ছা, this is an X-ray nasopharynx lateral view showing huge soft tissue shadow. এটা একটা হিউজ সফট টিস্যু শ্যাডো অকুপাইং দ্য রুফ অ্যান্ড পোস্টেরিয়র ওয়াল অফ দ্য নাসোফ্যারিংস। এটা হলো নাসোফ্যারিংসের রুফ, এটা হলো পাশে, অ্যান্ড ন্যারোইং দি নাসোফ্যারিঞ্জিয়াল এয়ারওয়ে। My radiological impression is enlarged adenoid and it is grade 4. যদি যেটুকু সাইজ থাকে এটা এডিনয়েড গ্রেড 1, হাফ 50% হলে গ্রেড 2, 75% হলে গ্রেড 3, তার চেয়ে বেশি হলে গ্রেড 4। কাজে এটাকে আমরা এইভাবে বলে থাকি, দিস ইজ অ্যান এক্সরে নাসোফ্যারিংস lateral view showing huge soft tissue shadow occupying the roof and posterior wall of the nasopharynx. My impression is enlarged adenoid occupying the roof and posterior of the nasopharynx with narrowing of the nasopharyngeal airway. আরেকটা জিনিস আমি অন্য রিলেশনে আমরা কিন্তু বলেছি, আবার বলবো, সেটা হলো আমি যদি একটা এন্ট্রোকর্নাল পলিপ পাই, এই যে এয়ার কলামটা, এই এডিনয়েডের ক্ষেত্রে এয়ার কলাম সামনে, কিন্তু ম্যাক্সিলারি সাইনাস থেকে একটা পলিপ যখন এদিকে এসে এখানে হ্যাং করে থাকে এরকম করে, তখন কিন্তু দেখা যাবে এইখানে এয়ার কলাম। আমরা বুঝি যে এটা নাসোফ্যারিংস থেকে অ্যারাইজ করে না, এটা নাক থেকে অ্যারাইজ করে ওখানে ঝুলছে, এইটা হলো এয়ার কলাম। এই এয়ার কলামটা তখন পিছনে থাকে। এনিওয়ে, কেউ কনফিউজ করবেন না যে আমরা এটা সম্পর্কে। এটা আবার বলি যে এক্সরে নাসোফ্যারিংস ল্যাটারাল ভিউ শোয়িং huge soft tissue shadow occupying the roof and posterior wall of the nasopharynx with narrowing of the nasopharyngeal airway. My impression is enlarged adenoid, grade, আপনি গ্রেড হিসাব করে বলবেন, এটা গ্রেড 4। ট্রিটমেন্ট কি? অপারেশন। কেন অপারেশন করব? এটার এই সিমটম গুলো যদি থাকে, যদি বাচ্চা রাত্রে নাক ডাকে, যদি বাচ্চা মাউথ ব্রিদিং করে, যদি এডিনয়েড ফেসিস থাকে, যদি কানে ইনফেকশন হয়, যদি রিপিটেড লোয়ার রেসপিরেটরি ইনফেকশন হয়, যেগুলো আমরা সিমটম গুলো দেখলাম, এগুলা আমরা যদি কোনোটা পাই, সাথে এনলার্জ এডিনয়েড পাই, তাহলে আমরা এটা। কন্ট্রাইন্ডিকেশন কি? টনসিলের কন্ট্রাইন্ডিকেশনের মতোই। কমপ্লিকেশন কি হয়? নাসোফ্যারিঞ্জিয়াল স্টেনোসিস হতে পারে, এখানে ইয়ে করে ট্রমা হতে পারে। আর এছাড়া টনসিলের অপারেশন করতে যে সমস্ত কমপ্লিকেশন, সবগুলোই হতে পারে এখানে। Adenoidectomy, removal of the nasopharyngeal tonsil or adenoids indicated alone or in combination with tonsils. Adenoids are removed first, packed and then to go for tonsillectomy. আমি একটা এডিনয়েডেক্টমি আপনাদেরকে দেখাবো, যে লেটেস্ট এডিনয়েডেক্টমি যেটা কোঅবলেশন দিয়ে করলে সবচেয়ে ভালো। আমরা কিন্তু এখনো এডিনয়েডেক্টমি আমাদের সেন্ট ক্লেয়ার থমসন এডিনয়েড কিউরেট উইথ কেজ, সেটা দিয়ে আমরা করে থাকি। কাজেই আমরা এডিনয়েডস, এবং এখানে এডিনয়েড রিমুভ করে তারপরে প্যাক দিয়ে রেখে টনসিল অপারেশন গুলো যে সময় পাওয়া যায় ততক্ষণ এটা হেমোস্টেসিস হয়। ইন্ডিকেশন তো আমরা বললাম যে এনলার্জমেন্ট যে সমস্ত কারণে হয়ে থাকে, রিকারেন্ট অ্যানোসাইনোসিস, ক্রনিক ওয়াটারিজ মিডিয়া উইথ অ্যাডিনয়েড অথবা সিএসএম, মানে সিমটম গুলো যেগুলো সম্পর্কে বললাম সেরকম। কন্ট্রাইন্ডিকেশন হেমোরেজিস, এখানে দুইটা কন্ট্রাইন্ডিকেশন খুব ইম্পর্টেন্ট, সেটা হলো ক্ল্যাট প্যালেট এবং সাবমিউকাস ক্ল্যাট প্যালেট। মানে ক্ল্যাট প্যালেট হলে, কারণ ক্ল্যাট প্যালেটের বাচ্চাদের এমনি স্পিচ প্রোডাকশনের সমস্যা, তার মধ্যে এডিনয়েড অপারেশন করে দিলে স্পিচ আরো ডিটেরিয়েট করবে। কাজে এই একটা খুব গুরুত্বপূর্ণ কথা যে ক্ল্যাট প্যালেটেড পেশেন্টদের এডিনয়েডেক্টমি করা হয় না, জেনারেল অ্যানেস্থেসিয়াতে করা হয়। টনসিলার পজিশন যেটার কথা বললাম, এডিনয়েড ঠিক একই পজিশন, রজেস পজিশন বলা হয়, আমরা করে থাকি। স্টেপস অফ অপারেশন অফ এডিনয়েডেক্টমি আমি একটু বলি যে বয়েল ডেভিস মাউথ গ্যাগ আমি ছবিতে দেখিয়েছি, এবং এটা সাইজ অ্যাসেস করে ডিজিনালি ম্যানিপুলেটেড ল্যাটারালি টু মাসেস মিডিয়ালি, যে টনসিলার এডিনয়েডের মাসটা নাসোফ্যারিংসকে আঙ্গুল দিয়ে ম্যানিপুলেট করে মিডিয়ালি নিয়ে আসি, তারপরে আমরা এডিনয়েড কিউরেট উইথ কেজ ইজ ইনসার্টেড, এডিনয়েড কিউরেট is shaped by gentle sweeping movement, hemostasis ensured by packing,
এবং কখনো কখনো আমরা এখন ডায়াথার্মিও করে থাকি যে এডিনয়েডের জন্য। এটা হলো আমাদের এডিনয়েডেক্টমির জন্য আমরা এই স্টেপসগুলো আমরা অপারেশন খুব কেউ জিজ্ঞেস করবে না, So here you are seeing coblation adenoidectomy in a 6-year-old child. এই যে কবলেশনের মাথাটা এরকম The টেলিস্কোপ দিয়ে endoscope দেখে 0 degree is going through the nose and the wand. At a setting of 9 and 4 is going through the oral cavity, and it's bent at almost 45 degrees so that it can reach the posterior choana. And that's the upper part of the adenoid, choanal adenoid. That's the periosteum below the sphenoid bone. That's the superior boundary of adenoidectomy as described by us in 2016 in the Indian Journal. That was the first time the boundaries of adenoid surgery were defined. Dr. Bikash Agarwal, she খুব ভালো ENT surgeon, as a sleep as surgeon. We keep on going posterior. Adenoidectomy আমরা রিকোয়েস্ট করছিলাম আমাদের We will gradually see the posterior boundary, which is the buccopharyngeal fascia. With coblation wand, we can remove the adenoid tissue volumetrically. It's a pretty bloodless, painless, and a fast process. Since there's no thermal damage involved, the pain is absolutely minimal, nearly painless, and there's no bleeding because the coblation in থ্যাংক ইউ। আমরা আজকে এই টনসিল এবং এডিনয়েডের যেটুকু নিয়ে আলাপ করলাম, এটুকুতে আমরা একটা ধারণা হলো যে এডিনয়েডেক্টমি কখন করব, কি কি মেথডে করা হয়, টনসিলেক্টমি কখন করব, কি কি মেথডে করা হয়, এবং পরীক্ষার সময় যেভাবে জিজ্ঞেস করা হয় সেভাবে আমি কিছু এক্সপোজার দিতে চেষ্টা করেছি, এবং পরীক্ষার সময় যেভাবে কেসটা প্রেজেন্ট করতে হয় সেভাবে সবাইকে প্ল্যান করে ওইভাবে বলার জন্য বলবো। Thank you very much. Thank you all. Assalamu alaikum.